আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ক্লাসে। আশা করছি তোমরা সবাই আমাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছো, আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছো এবং আমার পিছনে যে বোর্ডটা আছে এটাও তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছো। আমরা একটু লিখে দেখতে পারি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর ততক্ষণে তোমরা আমাকে জানিয়ে দাও যে তোমরা সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা প্রথমত, দ্বিতীয়ত তোমরা ঠিক কোথা থেকে আমার এই ক্লাসটি দেখছো। সো আসো আমরা আজকে কি করব, আজকে আমরা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য, আমাদের কিন্তু সামনেই বৃত্তি পরীক্ষা, অনেক স্কুলে বার্ষিক পরীক্ষাও হয়ে গেছে কিন্তু বৃত্তি পরীক্ষাটা আমাদের ডিসেম্বরে। তো এই বৃত্তি পরীক্ষার জন্য ম্যাথের দুইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপরে আজকের ক্লাসে আমরা প্রিপারেশন নিব। কি কি চ্যাপ্টার? চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, মানে হচ্ছে আমাদের প্যাটার্ন আর মুনাফা। সো প্রথমে আমরা হচ্ছে প্যাটার্ন থেকে কিছু পড়াশোনা করব, তারপরে আমরা মুনাফা অধ্যায় থেকে পড়াশোনা করব। ওকে, সো আমার সাথে অলরেডি অনেকজন জয়েন করে গিয়েছে, যেমন ফাবিয়া, উত্তম, তারপর লুকমান, দেন নূরজাহানকে দেখতে পাচ্ছি ইউটিউবে আমাদের সাথে জয়েন করেছে, নাজমা আক্তার, নিপা মারিয়া, তারপর মোহাম্মদ ফারহান, দেন আর কে আছে আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো কক্সবাজার থেকে আমাকে দেখছে ফারজানা, তারপরে আর কি কোথা থেকে দেখছি? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কক্সবাজার থেকেই আবার আবরারুলকে দেখতে পাচ্ছি, শামিমা বেগম জয়েন করেছে, মেহেরপুর থেকে আছে রাজিয়া। বোর্ডের জন্য না, বোর্ড বলতে বোর্ড পরীক্ষা তো আর এখন হয় না, আগে হতো জিএসসি পরীক্ষা। সো এখন আমাদের কিছু কোয়েশ্চেন্স থাকবে। দেখো, যে প্রশ্নগুলো বোর্ডে আসতো সেই প্রশ্নগুলো ডেফিনেটলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে যদি বলি যে বৃত্তি পরীক্ষার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, তাহলে বোর্ডে আসা প্রশ্নগুলো কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওইগুলো তখন মানে গুরুত্বপূর্ণ ছিল, এখনো গুরুত্বপূর্ণ আছে এবং ভবিষ্যতে এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ থাকবে। সো সেইখান থেকে তোমার মনে হতে পারে যে আচ্ছা, শুধু কি বোর্ডের কোয়েশ্চেন সলভ করব? তবে আমার মনে হয় হ্যাঁ, এটা একটা শর্টকাট হতে পারে যে তুমি যদি সব টপিক বুঝে বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করো, সেখানে তোমার কমন পাওয়ার চান্সেস অনেক 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 বেশি। ঠিক আছে? আচ্ছা, এই যে কিশোরগঞ্জ থেকে রোহান দেখতেছে, তারপর আচ্ছা আচ্ছা, ওকে, চট্টগ্রাম থেকে আছে যারা, সিলেট থেকে আছে নাদিম। সো আমাদের অনেকজন আমরা অলরেডি জয়েন করে ফেলছি। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার আরও ফ্রেন্ডসরাও জয়েন করে ফেলে অ্যান্ড সবাই মিলে একসাথে আমরা ক্লাসটা করতে পারি। আর অবশ্যই একটা জিনিস বলি, ক্লাসটা সেভ করে রাখো যাতে পরবর্তীতে তোমার পরীক্ষার আগে একটু দেখে নিতে পারো, রিভিশন হয়ে যাবে তোমার। ওকে, সো চলো আর আমরা দেরি না করে শুরু করে ফেলি আমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে। সো প্রথমে আমরা কিছু এমসিকিউ সলভ করব, এরপরে কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করব এবং সব শেষে আমি কিছু সৃজনশীল দেখিয়ে দিব যে সৃজনশীলে আসলে কিভাবে উত্তর করবা, বা এই যে আমরা প্রশ্নগুলো সলভ করলাম এগুলো তোমার সৃজনশীলের জন্য মানে কিভাবে আসলে সৃজনশীলে এটা কাজে লাগাবা। ঠিক আছে? আচ্ছা, সো চলো শুরু করি। একদম প্রথমেই আমরা একটা এমসিকিউ দিয়ে শুরু করছি, একটা না বেশ কয়েকটা আমরা এমসিকিউ করব, তারপরে আমরা আস্তে আস্তে ওই যে বললাম সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর সৃজনশীলে চলে যাব। সো প্রথম প্রশ্নটা দেখো, তোমরা নিজেরাও আমার সাথে একটু চেষ্টা করো, সবাই আমাকে কমেন্টে একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? সো এখানে আমাদের অপশন দেওয়া আছে এ বি সি ডি। আমরা যখন উত্তর দিব, কত নাম্বার এমসিকিউর উত্তর দিচ্ছি? 1 নাম্বার, রাইট? সো আমরা লিখবো কি 1 ডট। এখন তোমার যদি মনে হয় 3, তাহলে তুমি কি লিখবা? এ। তোমার যদি অ্যান্সার বি মনে হয়, সি মনে হয়, ডি মনে হয়, যেটাই তোমার অ্যান্সার মনে হোক না কেন, তুমি একের পরে ধরো আমি কথার কথা বললাম এ, তাহলে আমি কি লিখবো? 1 ডট এ লিখবো। সো এইরকম ভাবে আমাকে একটু উত্তর দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন। আমি তো সলভ করেই দিব ডেফিনেটলি, বাট একটু দেখতে চাচ্ছিলাম যে তোমাদের অবস্থা কিরকম। ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে মাহিমা বলতেছে 1 এর বি, তারপরে এই পাশে বলছে রোজা বলতেছে 2 এর সি। এই 2 কোথায়? আমরা তো 1-এ আছি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ওকে 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 ওকে, নাইস। তারপর লাবণী বলতেছে 1 এর বি। আচ্ছা, সিরাজুল বলতেছে 1 এর বি। এখান থেকে মাফিয়া বলতেছে 1 এর ডি। আচ্ছা, অনেক রকম অ্যান্সার আমরা পাচ্ছি। আমাদের কি বলছিল? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। প্রথমত আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, এটা হচ্ছে যে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। কি বললাম? অনেক কঠিন কঠিন শব্দ, বাট মনে রাখি একটু, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। তার মানে খুব সহজে যদি বলি, ধরো আমি একটা সংখ্যা নিলাম 15। হ্যাঁ, 15। এখন 15কে কি বলছিলাম? যে সংখ্যাটা নিব সেই সংখ্যা ছাড়া
অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, মানে ভাগ করা যাবে না। সো 15কে যদি আমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে যাই, কথার কথা আমি এটাকে 7 দিয়ে ভাগ করতে গেলাম, এখন তুমি গুনো 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, হইতেছে না, তাই না? 7 না, তুমি যদি এখানে 8 নাও, 9 নাও, 10 নাও, যা ইচ্ছা তাই নাও, কোনটা দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারবা না? পারবা? 15কে তো ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? সো যদি এরকম কোনো সংখ্যা হয় যাকে আমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি, 3 দিয়ে এটাকে ভাগ করতে পারতেছি, তাই না? 3 5 15, কি থাকতেছে? 0, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, লাস্টে 0 থাকতেছে, তাহলে এইটাকে আমরা কি মৌলিক সংখ্যা বলতে পারবো না, এটা মৌলিক সংখ্যা না। কিন্তু যদি এমন কোনো সংখ্যা থাকে যে সংখ্যাকে আমি কোনো সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য করতে পারবো না, যেমন ধরো 17কে তুমি যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে যাও, যে কোনো সংখ্যা হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যা ইচ্ছা তাই হোক, এটা যদি অন্য কোনো কিছুতে ভাগ করতে যাও, কখনো এটা ভাগ করে তুমি নিঃশেষে বিভাজ্য আসবে না, মানে ভাগ শেষ কখনো 0 হবে না, কিছু না কিছু থাকবে। যেমন 3 দিয়ে যদি আমি করি, 3 5 15, 3 6 18, তার মানে আমাকে 5 নিতে হবে, 15 নিলাম, এখানে থাকলো কত? 2, তার মানে আমার ভাগশেষ 0 থাকতেছে না। সো যখন আমার ভাগশেষ 0 থাকবে না, তখন আমরা কি এটাকে আসলে নিঃশেষে বিভাজ্য বলতে পারবো না। সো ইন দ্যাট কেস আমাদের 17 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা কি অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। সো এইরকম সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন বলছে যে সবচেয়ে ক্ষুদ্রতম, মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা। এখন এখানে দেখো অপশন কি কি ছিল। প্রথমে ছিল হচ্ছে 3, হ্যাঁ, 3কে 3 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না, 3 অবশ্যই একটা মৌলিক সংখ্যা। তারপরে অপশন ছিল 2কেও 2 ছাড়া অন্য কোনো কিছুতে ভাগ করা যায় না, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে 1 and -1। এখন দেখো অনেকেরই মনে হয় যে মৌলিক সংখ্যা মানে কি ওইটাকে ওইটা ছাড়া ভাগ দেওয়া যাবে না। আমরা জানি যে 0 একটা, অনেকের মনে হয় যে 0 হয়তো মৌলিক সংখ্যা, কিন্তু 0কে মৌলিক সংখ্যা না, 0র কেসটাই ডিফারেন্ট। 0 কখনো এই মৌলিক সংখ্যা টংখ্যার মধ্যে নাই। তাহলে এবার অনেকে আমাকে বলতেছো সি, তাদের মানে কি? তাদের মনে হচ্ছে যে এটা হচ্ছে সর্বক্ষুদ্র বা কি বলা হয়, সর্বনিম্ন ক্ষুদ্রতম, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। বাট মনে রাখবা, 1 হচ্ছে তরকারির আলুর মতো, ঠিক আছে? সবকিছুতে ভাগ দেয়, সবকিছুতে এটা চলে যায়। সো আমরা 1কেও আসলে মৌলিক সংখ্যা বলতে পারবো না। সো মৌলিক সংখ্যা স্টার্টই হয়, শুরুই হয় 2 থেকে। সো আমাদের অ্যান্সার কি? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি হবে? 2 হবে। ওকে, সো 1 নাম্বার এমসিকিউ তো আমরা পারলাম। 2 নাম্বারে আমরা চলে যাই। 2 নম্বরে আমাকে কি বলছে? 20-এর মৌলিক গুণনীয়ক কোনটি? তোমরা অ্যান্সার দিতে থাকো 2 এর এবিসিটি কি হবে, আর আমরা ততক্ষণে করতে থাকি। 20-এর মৌলিক গুণনীয়ক কোনটি? মৌলিক গুণনীয়কের আগে প্রথমে মৌলিক বাদ দাও, প্রথমে চিন্তা করো গুণনীয়ক কি। মানে যে যে সংখ্যাগুলো গুণ করে 20 বানানো সম্ভব তাদেরকে বলা হবে 20-এর গুণনীয়ক। কি বললাম? যে সকল সংখ্যা গুণ করে 20 বানানো সম্ভব তাদেরকে বলা হয় গুণনীয়ক। এখন এইখানে যেহেতু আমরা বলছি 20-এর গুণনীয়ক, তাহলে আমরা 20 সমান কি লিখতে পারি? দেখো প্রথমে তো কি লেখা যায়? 20 একে 20। আচ্ছা, তারপর আর কি হয়? দেখো 10 দুগুণে 20, তারপর কি হয় বলো তো? 4 5 20, তার মানে 4 আর 5, এখানে থাকলো 10 এবং কি এবং 20 নিজে। সো এই যে গুণনীয়কগুলা লেখা হইলো, এই সকল সংখ্যা কি কোনোটা না কোনোটার সাথে গুণ দিয়ে দিয়ে কি বানানো যায়? 20 বানানো যায়। এগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে কাকে লাগবে? মৌলিক গুণনীয়ক, মানে গুণনীয়ক এবং সে মৌলিক সংখ্যা, এরকম কাউকে লাগবে। তো আমি অ্যান্সার যদি দেখি, তাসলিমা বলতেছে এফ, আচ্ছা এ, শাহরিয়ার বলতেছে 2 এর এ, শামসুর বলতেছে 2 এর এ, এখান থেকে কে বলতেছে? আচ্ছা আখিরুজ্জামান বলতেছে 5। এরকম 5 6 বলা যাবে না, বলতে হবে কি 2 এর পর এ বি সি ডি, কোনটা হবে অ্যান্সার? সো আমরা দেখে নিই। ইয়েস, সবাই রাইট। আমাদের কি আমাদের অ্যান্সার ছিল এ, কারণ তুমি দেখো এইখানে বলছে যে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক কে ছিল? অপশনের মধ্যে আমি যে কয়টা লিখছি তার মধ্যে অপশনের মধ্যে কে কে আছে? দেখো 5 আছে। 1কে তো আমরা মৌলিক গুণনীয়ক ধরবো না, মানে মৌলিক সংখ্যাই ধরবো না। 20 10 যদিও তারা গুণনীয়ক, তারা মৌলিক নয়, তাহলে একমাত্র আমাদের 5ই ছিল যে হচ্ছে মৌলিক গুণনীয়ক এই অপশনগুলোর মধ্যে। নেক্সট আমরা ট্রাই করি। দেখো কি বলছে? 0 1 4 9 16, প্যাটার্নটির ষষ্ঠ পদ কত? আমি কিন্তু ডিরেক্ট প্যাটার্ন থেকে কোয়েশ্চেন দিয়েছি, এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো আগে বোর্ডেও আসতো, তোমরা ধরে নিতে পারো যে তোমাদের
বৃত্তি পরীক্ষাও প্যাটার্ন থেকে যদি কোনো কোয়েশ্চেন্স করে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা 100-100। ঠিক আছে, 100-100। আচ্ছা আসো, সো আমাদের কি বলছে যে এই প্যাটার্নটির ষষ্ঠ পদ নির্ণয় করতে হবে। এখন তুমি যদি একটু প্যাটার্নটা দেখো, 0-র পরে 1, 1-এর পরে 4, 4-এর পরে 9, 9-এর পরে 16। বুঝতেছি? তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রথম পদ হচ্ছে 0। এখন প্রথম পদ 0 যদি হয় বা 1 নাম্বার পদ যদি 0 হয়, এটাকে আমরা কি লিখতে পারি? প্রথম পদ মানে 1 স্কয়ার মাইনাস 1 কত হয়? 0। দেখি তো আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি কিনা। দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ মানে কি? 2, 2 স্কয়ার মাইনাস 1। হই মিলতেছে? 4 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে? 3। তো মিলতেছে না, তাহলে কি করতে হবে? এটা তো মিলে না, তাহলে কি হবে? আচ্ছা আগে আমরা অ্যান্সার দেখে নিই, কি আছে অ্যান্সার? এক্স্যাক্টলি 25। তাহলে এখন আমরা এখানে একটা ছোট্ট চেঞ্জ করি। যদি আমাদের এইভাবে না মিলে, আমরা আরও একটা ভাবে 0 মিলাইতে পারি। প্রথমটা একটু চিন্তা করো, যেহেতু আমরা দ্বিতীয়টা দেখলাম মিলতেছে না, প্রথমটা একটু চিন্তা করো। দেখো প্রথমে হচ্ছে আমরা কি করছি? 1 মাইনাস 1, এখান থেকে যদি আমরা হোল স্কোয়ার করি 0 পাচ্ছি, তাই না? আগেরটাতে 0 পাচ্ছিলাম, এটাতেও 0 পাচ্ছি, কিন্তু আমরা দেখতেছিলাম দ্বিতীয় পদটা মিলতেছিল না। বাট এবার কি হচ্ছে? এবার মনে হয় মিলবে, দেখি আমরা কি হয়। দ্বিতীয় পদের কথা এবার চিন্তা করি। দ্বিতীয় পদ মানে 2 লিখবো, 2 মাইনাস কি আবার 1ই লিখবো, দেখি কি হয়। হোল স্কোয়ার করলে কি হবে? 2 মাইনাস 1 মানে কত? 1, 1 স্কোয়ার মানে কত? 1। আহা, জাদু মিলে যাচ্ছে, তাই না? এবার তৃতীয় পদ দেখি, তৃতীয় পদ মিলে কিনা। তৃতীয় পদ মিললে আমরা বুঝবো যে আমরা রাইট পথে আছি। আচ্ছা তৃতীয় পদ মানে 3 মাইনাস 1 হোল স্কোয়ার কি হবে? 2 স্কোয়ার মানে কত? মানে হচ্ছে 4। মিলে গেছে। তার মানে আমরা কি বুঝতেছি? যত নাম্বার পদ তত থেকে 1 বিয়োগ করে পুরাটা যদি বর্গ করি তাহলে আমি উত্তর পাচ্ছি। এখন আমাকে প্যাটার্নে বলছে ষষ্ঠ পদটা কত হবে। সো ষষ্ঠ পদ মানে কি? ষষ্ঠ পদ মানে হচ্ছে 6 নাম্বার পদ। তাহলে 6 থেকে 1 বিয়োগ করে এখানে যদি বর্গ করি তাহলে আমাদের কত হবে? 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, 5 স্কোয়ার মানে কত? মানে হচ্ছে 25। সো এইভাবে আমাদের অ্যান্সারটা কি ছিল? অ্যান্সারটা ছিল আমাদের ডি নাম্বার। সো যারা যারা ডি বলছিল তাদেরটা সঠিক। আচ্ছা এই যে বিথিও বলছিল, এক্স্যাক্টলি। সো আমরা এরকম বিভিন্নভাবে ট্রাই করব। প্রথমে যদি আমাদের একটা 0 আসে, আমরা চিন্তা করব যে প্রথম পদের সাথে কি মানে কি করলে 0 আসতে পারে। 1 হইতেছে যে 1 থেকে 1 বিয়োগ দিয়ে দিলে 0 আসবে। আচ্ছা, অথবা 1-এর স্কোয়ার করে তাকে বিয়োগ দিয়ে দিলে 0 আসবে। অথবা এই যে 3 নাম্বারটা 1 মাইনাস 1 পুরাটা যদি বর্গ করি তাও আমাদের 0 আসবে। তো তুমি যদি প্রথম পদটা একবার বের করে নিয়ে বাকি 2-3টা চেক করতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে এটাই হচ্ছে প্যাটার্ন। মানে কি? মানে এইভাবেই বাকি অঙ্কগুলো হবে। সো আমার যেই পদটা নির্ণয় করতে বলছে আমি ওইটার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। ভেরি নাইসলি আমাদের ডান, তাই না? আচ্ছা নেক্সট আমরা দেখি। ওকে, নেক্সটেও আমাদের একটা প্যাটার্ন দিচ্ছে। প্যাটার্ন দেওয়ার পরে বলছে যে এই প্যাটার্নটিতে পদগুলোর পার্থক্য হলো 2, 4, 8। পদের পার্থক্য বুঝি আমরা? পদের পার্থক্য বুঝি মানে একটা পদ থেকে আরেকটা পদের মাঝখানে কতগুলো সংখ্যা আছে এটাকে বলা হয় পদের পার্থক্য। পদ বুঝো তো? পদ মানে হচ্ছে সেই যে নাম্বারগুলো, যেমন এটা প্রথম নাম্বার হচ্ছে 2, 2 হচ্ছে 1 নাম্বার পদ। পরেরটা হচ্ছে 4, 4 হচ্ছে 2 নাম্বার পদ। 8, 8 হচ্ছে 3 নাম্বার পদ। এটা হচ্ছে তোমার ওই ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মতো সিরিয়াল, ঠিক আছে? সো 1 নাম্বার সিরিয়ালকে আমরা কি বলতেছি? 1 নাম্বার সিরিয়ালে যে আছে তাকে আমরা বলছি প্রথম পদ। তো এখন আমাদের বলছে যে পদগুলোর পার্থক্য হলো 2, 4, 8। দেখো তো 2, 4, 8 তুমি খেয়াল করো, 2, 4, 8, 16। সো তুমি এখন যদি খেয়াল করো প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্যটা কত? 4 থেকে 2 আমরা যেভাবে বিয়োগ করে দেখবো। 4 মাইনাস 2 কত হয়? 2। আচ্ছা, তারপর 8 মাইনাস 4 তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য কত? 4। 16 মাইনাস 8 কত? 8। তার মানে আমাদের যে পদগুলোর পার্থক্য বলছিল এটা 100% কারেক্ট, তাই না? আচ্ছা, এখন আমাদের বলছে যে প্রথম পদের ঘন হচ্ছে তৃতীয় পদ। ঘন মানে কি? ঘন মানে হচ্ছে ওই সংখ্যাটাকে 3 বার গুণ করা, বা ইংরেজিতে বলা হয় কিউব করা। যেমন
প্রথম পদের ঘন তৃতীয় পদ, প্রথম পদকে 2, তাহলে 2কে যদি আমি 3 বার গুণ করি মানে কি, মানে হচ্ছে 2 এর যদি আমি ঘন করি, ঠিক আছে, 2কে যদি আমি ঘন করি তার মানে কি 3 বার গুণ করলে কত পাই আমি 8। এখন আমার কি বলছিল যে প্রথম পদের ঘন তৃতীয় পদ, সো প্রথম পদ 2কে ঘন করে আমি পাইছি 8, যেটা কি, যেটা হচ্ছে তৃতীয় পদ, তার মানে এটাও সঠিক। আচ্ছা, লাস্ট আমাদের অপশন দিয়েছে, লাস্ট অপশনটা হইলে আমরা বলে দিতে পারবো 1 2 3 অপশন, তাই না? আচ্ছা, এখনো অনেকজন আমাদের 1 2 3 অলরেডি বলে দিচ্ছে, দেখি আমরা কি হয়। চতুর্থ পদের বর্গমূল দ্বিতীয় পদ, চতুর্থ পদের বর্গমূল দ্বিতীয় পদ, চতুর্থ পদকে খুঁজে বের করো, 1 2 3 4, চতুর্থ পদ, চতুর্থ পদের বর্গমূল হচ্ছে তৃতীয় পদ। সো আমরা যদি 16 বর্গমূল করি, 16 বর্গমূল করি তাহলে কি হয় বলো তো? 4 হয় না? কারণ আমরা কি জানি 4 গুণন 4 হচ্ছে 16, তার মানে 16 বর্গমূল 4, 16 কে ছিল চতুর্থ পদ, চতুর্থ পদের বর্গমূল হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে সবগুলো সঠিক হয়েছে। সো আমরা দেখি যে যেমন রাহিকে দেখতে পাচ্ছি, স্মৃতিকে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে জাওয়াতকে দেখতে পাচ্ছি, দেন আর কে আছে আমাদের সাথে এখানে, জান্নাতুল তানজিমকে দেখতে পাচ্ছি। গুড। সো আমরা বুঝতে পারলাম এখানে কি, এখানে সবগুলো উত্তরই সঠিক ছিল। নেক্সট আমরা ট্রাই করি, নেক্সটটাও ওই যে কাছাকাছি ওই রকমই। কি বলছে দেখো, 2 3 5 7 11 এই প্যাটার্নটিতে ঋণাত্মক পূর্ণ সংখ্যার প্যাটার্ন, এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যার প্যাটার্ন, মানে কি, মানে হচ্ছে সবকিছু কি মাইনাসে গেছে, ঋণাত্মক হয়ে গেছে। এটা দেখি এটা কে পারে, এটা কি ধনাত্মক সংখ্যা বিশিষ্ট, এখানে যেগুলো সংখ্যাগুলো আছে তারা কি, তারা সবাই ধনাত্মক। 3 নম্বরে বলছে মৌলিক সংখ্যার প্যাটার্ন, এখানে সবাই যারা আছে তারা হচ্ছে মৌলিক সংখ্যার প্যাটার্ন। এখন অলরেডি আমরা জেনে গেছি যে যেই সংখ্যাগুলোকে ওই সকল নিজস্ব সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, নিঃশেষে বিভাজিত হয় না, তাদেরকে বলে মৌলিক সংখ্যা। তুমি একটু চোখ বুলায় দেখো, 2 3 5 7 11 এদের কাউকেই ওই সংখ্যাগুলো ছাড়া, মানে 2কে 2 ছাড়া, 3কে 3 ছাড়া, 5কে 5 ছাড়া নিঃশেষে বিভাজ্য করা যায় না। সো আমরা একদম সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি যে এটা একটা মৌলিক সংখ্যার প্যাটার্ন, কোনো ভুল নাই। আচ্ছা, এখন আমাদের বলছে যে এটা হচ্ছে সবাই ধনাত্মক সংখ্যা বিশিষ্ট। ধনাত্মক সংখ্যা বিশিষ্ট মানে কি, মানে এদের মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই। যে সকল সংখ্যার সামনে মাইনাস সাইন থাকে, যে সকল সংখ্যার সামনে মাইনাস সাইন থাকে তাদেরকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তো এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নাই, এরা সবাই ধনাত্মক সংখ্যা বিশিষ্ট, কোনো সমস্যা নাই। আর এটা বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার প্যাটার্ন, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার প্যাটার্ন, তাই কি হবে অ্যান্সার? আচ্ছা ঠিক আছে, চঞ্জন বলতেছে সি, নূর ইসলাম বলতেছে সি, সুবর্ণা বলতেছে সি, তারপর এটা কি শ্রেয়া বলতেছে সি, মির্জা বলতেছে সি, তারপর স্নেহা বলতেছে সি, ইউফোরিয়া শ্রেয়সী বলতেছে 5-এর সি, দেন আর কি বলতেছে আমাদের, আচ্ছা 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 অনেকজন আমরা উত্তর দিচ্ছি। দেখি আমাদের অ্যান্সার কি হয় এক্স্যাক্টলি। এখানে ভাই কোনো ঋণাত্মক সংখ্যাই ছিল না, তো কিভাবে এটা বললা তোমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যার প্যাটার্ন? সেটা হবেই না। আমাদের অ্যান্সার সবাই যেটা তোমরা বেশিরভাগ মানে সঠিক দিয়েছো সেটা হচ্ছে 2 3, তোমরা তো সবাই অনেক জোস, সবাই সেরা সেরা উত্তর দিচ্ছ। 6 নাম্বারটা আমরা দেখি, বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে বীজ গাণিতিক রাশি নিচের কোনটি? বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে বীজগণিতিক রাশি নিচের কোনটি? নিচের কোনটির মধ্যে বীজগাণিতিক রাশি কিসের? বিজোড়। বিজোড় মানে যেই সকল সংখ্যাগুলো থাকবে সেগুলো কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। যেমন ধরো সংখ্যাগুলো এরকম হইতে পারে, 1, 1-এর পরে বিজোড় সংখ্যাকে 3, 3-এর পরে বিজোড় সংখ্যাকে 5, 5-এর পরে বিজোড় সংখ্যাকে 7, এরকম করে চলতেই থাকবে। সো এইটাকে বলা হয় বিজোড়। হ্যাঁ, কি বলা হয় এটাকে? বিজোড়। আর যদি আমরা বলি জোড়, জোড় হইতেছে ঠিক এটার উল্টা, ঠিক এটার উল্টা। যেমন 2 4 6 8 10 এইরকম করে এটা আপ টু ইনফিনিটি চলতেই থাকে। সো এটাই হচ্ছে আমাদের জোড় আর বিজোড় সংখ্যা প্যাটার্নগুলা। এখন যদি বলা হয় যে প্যাটার্নের বীজগণিতিক রাশি নিচের কোনটি, তোমাকে যদি আমি জোড়টা বলে দিই, তোমরা বিজোড়টা আমাকে বলো। সো আমরা যদি দেখি জোড়ের ক্ষেত্রে 2 থেকে 4 যাওয়ার জন্য আমাকে কি করতে হয়? 2 এর সাথে 2 গুণ করতে হয়, তাই না? 4 থেকে 6 যাওয়ার জন্য কি করতে হবে আমার? কি করতে হবে আমার? কি করতে হবে আমার? 2 এর সাথে 3 গুণ করতে হবে। 8 পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 2 এর সাথে আমার 4 গুণ করতে হবে। খেয়াল করো, এইখানে যত নাম্বার পদ সংখ্যা তার সাথে আমার প্রত্যেকবার 2 গুণ করা লাগতেছে। যেমন যদি আমি 4 পেতে চাই, আমি যদি 4 পেতে চাই দিয়ে হচ্ছে 2 নাম্বার পদ, তাহলে আমার 2 এর সাথে তার 2 নাম্বার পদ মানে 2 গুণ করতে হচ্ছে। যদি আমি 6 পেতে চাই
6 পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে 3 নং পদ, এটা 3 এর সাথে আমার 2 গুণ করা লাগতেছে। সো আমরা প্রত্যেকবার পদ সংখ্যাগুলোকে যদি ক ধরে নেই তাহলে আমরা বুঝতেছি যে জোড় সংখ্যা প্যাটার্নের জন্য যত নাম্বার পদ তার সাথে প্রত্যেকবার 2 গুণ করতে হচ্ছে। সো আমরা পদ সংখ্যাকে ক ধরে নিলে আমাদের প্যাটার্নটা দাঁড়াবে 2 ক, এটা হচ্ছে জোড় সংখ্যা। এখন আসো বিজোড়ে। বিজোড়ে দেখি তো আগে দেখি তোমরা অ্যান্সার কি দিছো। আচ্ছা ঠিক আছে, সিরাজুল বলতেছে 6 এর সি। তারপরে আর কে বলছে? আচ্ছা সাহাবি খাতুন, আচ্ছা ওকে ওকে শিহাব 6 এর, আচ্ছা 6 এর ডি বলতেছে 3 ক। তারপর আর বাকিরা কি মনে হচ্ছে? ওকে 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 ঠিক আছে, 2 এর এ, 6 এর সি। ওরে বাবা অনেক এলোমেলো উত্তর। আসো আমরা এখন উত্তর দেখি। আমরা তো জোড়টা শিখে নিলাম, জোড় মানে হচ্ছে 2 এর ক। সো তুমি যদি ক কে পদ ধরে নাও, তুমি যদি এখন বিজোড় মিলাইতে চাও তাহলে বিজোড় মিলানোর জন্য তুমি জাস্ট খেয়াল করো এখানে কি করতে হইতেছে 2 ক। 2 ক করলে কি আমরা জোড় সংখ্যা পাচ্ছি, তাই না? কিন্তু আমার কি লাগবে বিজোড় সংখ্যা। তার মানে 2 এর ক থেকে তুমি যদি 1 বিয়োগ করে দাও তাহলে কি, তাহলে তুমি এই বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাবা। করে দেখো, যেমন কি, যেমন ধরো 3 আছে। সো 3 কে পাওয়ার জন্য কি করলাম আমি, ধরো আমাদের 2 এর ক -1। সো দ্বিতীয় পদ, তাহলে 2 দুগুণে 4 -1 কত হবে 3। যদি 5 মিলাইতে চাই তাহলে কি তৃতীয় পদ। সো তৃতীয় পদের জন্য আমরা কি করব, 3 দুগুণে 6 -1 কত হয় 5। সো আমাদের কি, আমাদের প্রত্যেকবার 2 ক করে -1 করলে মানে তার আগের সংখ্যাটাই কি আমরা পেয়ে যাব বিজোড়, তাই না? কারণ জোড়ের আগের সংখ্যা বিজোড় হয়। জোড় যদি 2 হয় বিজোড় 1, জোড় 4 হলে বিজোড় 3, 6 হলে 5। তার জন্য কি হচ্ছে, প্রত্যেকবার আমার 1 করে কমাই দিতে হচ্ছে। সো জোড় যদি আমার 2 ক হয়, বিজোড়ের জন্য আমাদের কি করতে হবে 2 ক -1 শেষ। ওকে, সো নেক্সট আমরা ট্রাই করি। কি বলছে, -1 2 7 14 এই বীজগণিতীয় রাশি কোনটি? এর বীজগণিতীয় রাশি কোনটি মানে তোমার কাছে এই প্যাটার্নটা জানতে চাইছে, কোনটা প্যাটার্ন হইতে পারে। এটা বেশ ভালো টাফ, বেশ ভালো টাফ। এটা হচ্ছে 19-এ আসছে রাজশাহী বোর্ড, এবং এই ধরনের কোয়েশ্চেন আমি আবার বলতেছি যেগুলোতে স্টার করে দিচ্ছি, এই ধরনের প্রশ্ন তোমার বৃত্তি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কারণ দেখো এখানে সহজ কঠিন মিলানো আছে, সব ধরনের প্রশ্নই আসলে আসতে পারে। বাট তারপরও যেহেতু বৃত্তি পরীক্ষা মানে কি, মানে যারা ভালো করবে তাদেরকে কি করা হবে, সরকার থেকে টাকা দেওয়া হবে, তাই না? আমি পাইছিলাম, আমি 5এও পেয়েছিলাম, 8এও পেয়েছিলাম। সো আমার খুবই ভালো লাগতো যে আমি যে কয়েক মাস পর পরই আমি যে স্কুল থেকে আমি টাকা নিয়ে আসতাম, খুবই মজার ব্যাপার। সো সরকার যেহেতু টাকা দিবে সেই ক্ষেত্রে তারা একটু চাবে যে বেশি কঠিন প্রশ্ন করা হোক, যাতে অল্প মানুষকে টাকা দেওয়া লাগে, বা যাই হোক মানে প্রশ্নটা একটু কঠিন হবে। সো যেই ধরনের প্রশ্ন কঠিন হয় আসলে এইগুলাই দেখা যায় যে বেশি আসার চান্সেস আছে, ঠিক আছে? আচ্ছা ওকে আসো। সো এখন কি বলছে, -1 -2 7 14 দেখি কার কি অ্যান্সার হলো। কি অ্যান্সার হলো 7 এর সি, এটা কে বলছে শাহিদা। তারপর নাজমুন বলতেছে 7 এর বি। তারপর শাহরিয়া বলতেছে কি বি হবে। আচ্ছা আচ্ছা, মাহবুবা উর্মি কি বলতেছে সি হবে। ওকে আচ্ছা ঠিক আছে, বি হবে সি হবে, দেখি কি অ্যান্সার হয়। অ্যান্সার তো ছিল কি, অ্যান্সার ছিল হচ্ছে আমাদের কি সি ছিল অ্যান্সার, cos স্কয়ার -2। কারণ কি, কারণ তুমি দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, তুমি যদি নিজে এটার প্যাটার্ন বের করতে যাও তাহলে ভাই তোমার জীবনটা শেষ হয়ে যাবে। সো তোমাকে সহজে আমি একটা বুদ্ধি শেখাই, এইখানে যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো ট্রাই করে দেখবা। প্রথমে তুমি ক -2 ট্রাই করো। ক -2 মানে কি, ক -2 তার মানে এর মানে কি, এর মানে হচ্ছে প্রথম পদ যদি -1 হয় তাহলে এখানে ক মানে হচ্ছে 1 -2 -1 মিলছে। দ্বিতীয় পদের জন্য ট্রাই করি। দ্বিতীয় পদ মানে কি 2 -2 চলে আসলো 0, মিলছে? মিলে নাই, তার মানে আমাদের কি, আমাদের অপশন 1 ক্রস। আচ্ছা অপশন 1 যদি ক্রস হয়ে যায়, এখন আমরা অপশন 2 ট্রাই করব। অপশন 2 কি, অপশন 2 হচ্ছে 3 ক -4। সো 3 ক -4 দেখি কি হয়। 3 ক মানে হচ্ছে প্রথম পদের জন্য 3 গুণন 1 গুণ -4 কত আসে দেখো তো, -1 প্রথম পদ মিলছে। আচ্ছা দ্বিতীয় পদের জন্য আমরা ট্রাই করি। দ্বিতীয় পদ মানে কি 3 -2 -4 কত হবে, 3 দুগুণ 6 -4 মানে কত 2। দ্বিতীয় পদও মিলছে, আরিফ বাস। তারপরে 3 নাম্বার পদের জন্য ট্রাই করি। 3 নাম্বার পদের জন্য ট্রাই করি। 3 3 9 -4 5, এখানে আছে 7। ড্যাম, মিললেও না, সো এটা আমাদের বাদ।
এটা আমাদের বাদ। তাহলে এটা যদি না মিলে এরকম করে দেখবা, যখন দেখবা যে সি নাম্বারে আসছে, সি নাম্বারে এসে কি মোটামুটি সবগুলাই মিলে যাবে। সি নাম্বার দিয়ে cos স্কয়ার 2 দিয়ে যদি ট্রাই করি, যেমন কথার কথা আমি যদি 7 মিলাইতে চাই, ঠিক আছে, 7 মিলাইতে চাই মানে কি, 7 মিলাইতে চাই মানে কি, 7 আছে 3 নাম্বার পদে, সো আমার এখানে করতে হবে কি 3 স্কয়ার মাইনাস 2, তাহলে কি হবে 9 মাইনাস 2 সমান সমান কত হবে 7। এই যে আমাদের মিলে গেছে, তাই না? তাহলে এরকম কি এই প্যাটার্নগুলো দিয়ে নিজেরা ট্রাই করবা, নিজের প্যাটার্ন বানাইতে যাও না, তার চেয়ে কি, তার চেয়ে সহজে কম সময় যদি করতে চাও এই প্যাটার্নগুলো দিয়ে নিজেরা ট্রাই করবা। সো এরকম দেখবা যেটা মিলে যায় সেটা অ্যান্সার। ভেরি ভেরি নাইস, সহজ পদ্ধতি। আচ্ছা দেখো এখন কি বলছে, এখানে একটা প্যাটার্ন দিছে, এটার সাধারণ পদ নির্দেশক রাশি কোনটি, মানে আবার ওই আমার প্যাটার্ন চেক করা লাগবে। সো এটাকে আবার করা লাগবে, বলো এই সেম ঘটনাই না? জাস্ট কি করবা, জাস্ট এই প্যাটার্নগুলো দিয়ে এখানে ট্রাই করবা, ট্রাই করে দেখবা যে কোনটাতে মিলতেছে, যেটা মিলতেছে ওইটাই অ্যান্সার। সহজ কথা, বুঝছো না? যেটা মিলতেছে ওইটাই অ্যান্সার, ঠিক আছে? ওকে, সো আর আমরা এটা করলাম না, 9 নাম্বারে যাই। আমাদের কি বলছে দেখো, এই দেখো 9 নাম্বারের কোয়েশ্চেনটা দেখো কি অবস্থা। এইরকম একটা প্রশ্ন তোমার বৃত্তি পরীক্ষায় যদি না দিছে, আমি আর কি বলছি, একটা প্রশ্ন গুনি একটু আমরা, 1 2 3, 3টা বোর্ড টানাটানি করতেছে, একটা প্রশ্ন যদি 3টা বোর্ড টানাটানি করে তাহলে বুঝো কি অবস্থা, এই প্রশ্নটা কত বেশি ইম্পর্টেন্ট। সো প্রশ্ন কি দেওয়া আছে দেখো, 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? কে বলতে পারে? ফার্স্ট বলি, অ্যান্সার বলি, দেখি ফার্স্ট বলি। আহা, কি 9-এর সি মনে হচ্ছে, 9-এর সি মনে হচ্ছে কে? সাদিকা বলতেছে আচ্ছা 8-এর সি। ওকে 8 না, আমরা 9 বলি এখন, তাড়াতাড়ি বলি। এ মনে হয়, কার মনে হয়? উর্মির। তারপরে হচ্ছে জাকিয়ার বলতেছে সি। দেখি আমাদের অ্যান্সার কি আসে। কি বলছিল? 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 5 ক্রম। সো 5 ক্রম বলতে এখন যদি আমরা এখানে এই যে ক ক্রমের ম্যাজিক সংখ্যার জন্য যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেই, তাহলে আমাদের কি হচ্ছে, ক ইন্টু cos স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কত লাগতেছে? 5 ক্রম, তাই না? 5। তাহলে আমরা ক এর জায়গায় প্রত্যেকবার কি বসাবো? প্রত্যেকবার আমরা বসাবো 5। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? 5 ইন্টু 5 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত আসে দেখো? 24 ডিভাইডেড বাই 2 কত আসে? কত আসে? যদি ভুল না করে থাকি 65 আসার কথা। করে দেখতে পারো তোমরা। ইটস লাইক এই যে দেখো, ও সরি, আমি জাস্ট একটা ছোট্ট ভুল করে ফেলছিলাম। এক্স্যাক্টলি এখানে যদি 1 দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের 26, হ্যাঁ 13। সো চলে আসবে আমাদের 65। বুঝতে পারছি? আচ্ছা নেক্সট দেখি, আমাদের লাস্ট এমসিকিউ চলে আসছি। দেখো প্যাটার্নটিতে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? আমাদের এখানে 3টা চিত্র দিচ্ছে, খেয়াল করো। প্রথম চিত্রে কয়টা কাঠি আছে? 1 2 3 4 5 6। ঠিক আছে, ধরো আমি এখানে অন্য কালি দিয়ে কাঠিগুলো দেখাই, তাহলে বুঝতে ইজি হবে। কাঠি গুনে ফেলি আমরা। দেখো 1 2 3 4 5 6, 6টা কাঠি এখানে। আচ্ছা দ্বিতীয়টাতে কয়টা আছে? এটাতে 6টা, আমরা লিখে রাখি এখানে, হ্যাঁ 6। এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো এখানে টোটাল হচ্ছে 11টা। খুব ভালো। এটাতে কয়টা আছে গুনি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে আছে হচ্ছে 16টা। সো প্যাটার্নটা তুমি খেয়াল করো, 6 11 16 প্রত্যেকবার কত করে বাড়তেছে? 6 থেকে 11 প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রতে 2টা বক্স বা এই চিত্রটা আসার জন্য কয়টা করে বাড়তেছে? 6 থেকে 11 মানে কত? 5 বাড়লো। আচ্ছা 11 থেকে 16 কত বাড়তেছে? 5ই বাড়তেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে পরের যে ছবিটা দাঁড়াবে, মানে চতুর্থ যে চিত্র হবে, সেই চিত্রে আমাদের টোটাল সংখ্যা কত দাঁড়াবে? 16-র সাথে কি আবার আরো 5টা যুক্ত হবে। সো 16 আর 5 মিলে কত? 21 হওয়ার কথা। আমার সাথে কার কার অ্যান্সার মিলছে? ওকে, সাবিকুন নাহার বলছে বি।
আবার স্মৃতিও বলছে বি, তারপরে কে, তারপরে হচ্ছে ওকে 21, তাসকিন বলতেছে 21, গৌতম বলতেছে বি। সো সি আমরা করে ফেলছি অলরেডি এক্স্যাক্টলি। সো প্রত্যেকবার আমাদের কাঠিটা খালি গুণে লিখে ফেলবো আমরা, গুণার মানে লেখার পরে আমরা জাস্ট দেখবো যে কত করে বাড়তেছে, লাস্টার সাথে অত যোগ করে দিব, আমাদের অঙ্ক ডান। সহজ সহজ অঙ্ক। সো এরপরে আমরা আসি কিছু শর্ট কোয়েশ্চেন সলভিং এ। এখন আমাদের প্রথমে প্রশ্ন কি দিচ্ছে দেখো, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 30টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়, মানে পর পর সংখ্যা। ধরো 2 এর পরে থাকবে 3, 3 এর পরে থাকবে 4, 4 এর পরে থাকবে 5। হ্যাঁ, হঠাৎ যদি আমি 3 এর পরে লিখি 7, তাহলে কিন্তু এরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হইল না। তো আমাদেরকে বলছে প্রথম 30টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা মানে কি 30 পর্যন্ত, তাই না? সেগুলি হচ্ছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা। এইটা যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে, দেখো স্বাভাবিক সংখ্যার জন্য আমাদের হচ্ছে একটা অলরেডি ছিল, একটা সূত্র ছিল যে প্রথম সংখ্যা যতগুলো সংখ্যা চাচ্ছি মানে হচ্ছে শেষ সংখ্যা, ঠিক আছে? প্রথম সংখ্যা শেষ সংখ্যা, একটু শর্টে লিখি, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। সো আমাদের এখানে কতগুলা বের করার কথা ছিল, প্রথম 30টা সংখ্যা। তাহলে প্রথম 30টা যদি সংখ্যা বের করতে যাই মানে আমি হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা বের করবো। সো টোটাল আমার কত সংখ্যা হবে, 1 থেকে 30 মানে কি টোটাল 30টা সংখ্যা। তার মানে আমাদের এখানে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 30, এবং এই মোট কতগুলা পদ বা কতগুলো সংখ্যা আমি চাচ্ছি 30টা, ডিভাইডেড বাই হচ্ছে 2। বুঝতে পারছি? হ্যাঁ, এই তো অনেকজন আমাকে উত্তর দিয়ে ফেলছি। শাহিদা বলছে 465, তারপর শামিমা বলতেছে 465 হবে, দেন হচ্ছে স্নেহাও বলতেছে 465 হবে। এক্স্যাক্টলি এখানে যোগ বিয়োগ করলে আমরা অবশেষে কত পেয়ে যাব, 465 অ্যান্সার হচ্ছে আমাদের আসবে। বুঝতে পারছি না? সো এরকম কিছু সহজ কোয়েশ্চেন্সও কিন্তু দিতে পারে। অ্যান্ড নেক্সট আমরা দেখি কি বলছে, 7 - 2 বীজগাণিতিক রাশির পঞ্চম ও অষ্টম পদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? কি বললো, 7 - 2 বীজগাণিতিক রাশির পঞ্চম ও অষ্টম পদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? সো আমাদের এই রাশির যদি আমরা হইতেছে প্যাটার্ন করে দেখি তাহলে আমরা কি কি পাইতেছি, 7 - 2 মানে কতে আমাদের কি প্রথম পদ। সো প্রথম পদ কি হবে, 7 × 1 - 2, 7 × 1 - 2 মানে 7 একে 7 -2 মানে হচ্ছে 5। আচ্ছা, 7 × 2 - 2, 14 - 2 হচ্ছে 12। এরকম করে আমাদের জাস্ট করতে হবে। হ্যাঁ, 21 - 2 মানে হচ্ছে 19, 26। তারপর আর কে আছে, 35 - 2 কত, 33। আচ্ছা, 5 গেল, আর অষ্টম পর্যন্ত আমাদের যাইতে হবে। জাস্ট আমরা কিন্তু এখানে পঞ্চম আর অষ্টম বের করলেই পারতাম, তাই না? আমরা অষ্টমটাই বের করি, -2, 56। এখানে কত আসবে, 54। এখন আমাদের বলছে যে পঞ্চম ও অষ্টম পদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। পঞ্চম পদকে দেখো, পঞ্চম পদ হচ্ছে 33, আর আমাদের অষ্টম পদ হচ্ছে 54। তার মানে 33 থেকে 54 এই সংখ্যাগুলোর মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কয়টা আছে? আচ্ছা, সিরাজুল বলছে 5টা, রাফাতুল শিহাব বলছে 1টা। দেখো 33-এর পরে কি 34 2 দিয়ে বিভাজ্য, 35 5 দিয়ে বিভাজ্য, 36 3 দিয়ে বিভাজ্য, 37 কোনো কিছু দিয়ে কি বিভাজ্য। তার মানে আমরা কি বুঝলাম, একটা সংখ্যা আমরা পাইলাম 37, যাকে আপাতত আমরা কিছু দিয়ে মানে বিভাজন করতে পারতেছি না। আচ্ছা, 38 2 দিয়ে বিভাজ্য, 39 3 দিয়ে বিভাজ্য, 40 10 দিয়ে বিভাজ্য, 41 কোনো কিছু দিয়ে বিভাজ্য করা যায় কি, বিভাজিত হয় 41 41কে কিছু দিয়ে কি বিভাজন করা যায়, কি মনে হয়? না, 41কে আমার জানার মধ্যে কোনো কিছু দিয়ে বিভাজন করা যাচ্ছে না। আচ্ছা, 42 ভাগ করা যায়, 43 কিছু দিয়ে ভাগ করা যায়, 43 ভাগ হচ্ছে না,
44 তো হচ্ছেই না, 45 প্রশ্নই আসে না, 46 নাই, 47 ভাগ যায় কোনো কিছু দিয়ে, 6-7টা হচ্ছে না, তাহলে কি 47 একটা সংখ্যা যাকে আমরা ভাগ করতে পারলাম না। ওকে, আর কি আছে? 48, 49, 50, 51 মনে হয় 3 দিয়ে ভাগ যায়, তাই না? 51 তো ভাগ যাচ্ছে, 51 তো নিব না আমরা। 52, 53, 54 কি কোনো কিছু দিয়ে ভাগ যায়? 54 তো 2 দিয়ে ভাগ যায়, তাই না? তো আমরা 54 নিব না। 53 মনে হয় না আমাদের কোনো কিছুতে ভাগ যায়, যায় কি? কেউ যদি মনে করো যে কোনো কিছুতে ভাগ যায় তাহলে বলতে পারো। তো আমরা কয়টা পাইলাম সংখ্যা? এই যে 5টা। সো আমাদের 33 থেকে 54 মানে হচ্ছে পঞ্চম ও অষ্টম পদের মধ্যে এই কয়টা সংখ্যা আছে যারা কি, যারা আসলে হচ্ছে মৌলিক সংখ্যা। বুঝতে পারছি? ওকে, নেক্সট আমরা ট্রাই করি। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে দেখো, বলছে যে দেখাও যে 89 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের যোগফল 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রথমে সংখ্যাটা কি দিচ্ছে দেখি, 98 নাকি 89, তাই তো? 89কে কি করতে হবে? অঙ্কদ্বয় স্থান চেঞ্জ করবে, মানে হচ্ছে এরা একটু সংখ্যাগুলো একটু ফ্লিপ করে ফেলবে। ফ্লিপ করা মানে কি, 9-এর জায়গায় 8 চলে আসবে, 8-এর জায়গায় 9 চলে যাবে। সো ব্যাপারটা হয়ে যাবে 89 থেকে 98। এটাই হচ্ছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন। 9 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। সো অঙ্কদ্বয় কি করলো? স্থান পরিবর্তন করলো। আচ্ছা, বিনিময় করার পরে যে সংখ্যাটা পাওয়া যায় তাদের যোগফল 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সো এখন 98-এর এইটার যদি কি বলছে যে সংখ্যাটা পাওয়া যায় তাদের যোগফল, তার মানে এখন আমাকে চিনতে হবে যে সংখ্যাটা আমরা পাইলাম সেটার কি, সেটার সাথে আমার যোগফল নির্ণয় করতে হবে। সো আমাদের যোগফল মানে কি, দুইটা সংখ্যারই যোগফল। প্রথম আমাদের 89, তার সাথে আমার কার যোগ? 98। যোগ করে আমরা কত পাই দেখি। আমার আসছে 187। এবং 187কে তুমি যদি 11 দিয়ে ভাগ করো, আমি ক্যালকুলেটর ইউজ করেছি, সো আমার একটু তাড়াতাড়ি হয়েছে, তোমাদেরও তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে, নন প্রোগ্রামেবল, সো প্যারা নাই, তোমরা করতে পারবা। 11 একে 11, নামলো হচ্ছে 7, এই পাশ থেকে 7, 77, 0। সো আমরা কি পাচ্ছি? 17 দিয়ে কি হচ্ছে, 11 দিয়ে এটা কি 11কে 17 ভাগফল আসে আমাদের কি, আমাদের যেই যোগ করে আমরা যে সংখ্যাটা পাইলাম সেটা কি, সেটা হচ্ছে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই ধরনের কোয়েশ্চেন দেওয়ার চান্সেস খুব কম, বাট হ্যাঁ করে রাখা ভালো, বোঝা ভালো যে অঙ্কদ্বয় স্থান বিনিময় কি, এই জিনিসটা বুঝে রাখা ভালো। নেক্সট কোয়েশ্চেন আসি আমরা। সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে নিচের জ্যামিতিক প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে, মানে কি হচ্ছে সবার দৈর্ঘ্য সমান। এরপরে কিন্তু এটাই কিন্তু আমাদের, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, এটার পরে আর একটা অঙ্ক, তারপর কিন্তু আমরা কি মুনাফার অঙ্কে চলে যাব। মুনাফা অনেক ইম্পর্টেন্ট, সো আমরা ফার্স্ট এটা শেষ করে ফেলি। এখন অনেকগুলো কাঠি দেওয়া আছে, জ্যামিতিক প্যাটার্ন তৈরি করা হলো। প্রদত্ত জ্যামিতিক প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে? কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে? গুণে ফেলা, এটা জাস্ট ধরে গুণে ফেলবা। 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে? 6 আছে। সো প্রথম পদে কি, প্রথম পদে আমরা সংখ্যা পাইছি 6। কত পাইছি? আমরা পেয়েছি 6। আচ্ছা, দ্বিতীয়টা গুণি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে পাইছি 11। এরপরে গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে পাইছি হচ্ছে 16। ওই যে আগের অঙ্কটার মতো মিল পাচ্ছ? 11 থেকে এই 6 পর্যন্ত এখানে কতগুলো সংখ্যা মাঝখানে বাদ গেছে? 5টা। আচ্ছা, 11 থেকে 16 বিয়োগ দিলে কত পাবা? 5, মানে মাঝখানে আছে 5। তার মানে কি, তার মানে হচ্ছে 5 5 করে বাড়তেছে প্রত্যেকবার। সো আমরা এখানে খেয়াল করতেছি যে আমাদের এখানে ডিফারেন্সটা প্রত্যেকবার কত করে? 5 করে। তার মানে 5 গুণ হবে, প্রথম পদের সাথে 5 গুণ হবে। এখন 5 কত আমরা বুঝলাম, যেহেতু ডিফারেন্স বা এখানকার মানে পার্থক্যটা 5 করে, 5 ক। কিন্তু আমাদের যদি প্রথম পদে 6 মিলাইতে হয় তাহলে কি করতে হবে?
5 ক মানে 5 একে 5, প্রথম পদ মানে ক মানে 1, 5 একে 5, 6 মেলানোর জন্য কি করতে হয় 1 যোগ করতে হয়। তার মানে আমরা কি বুঝলাম 5 ক যোগ 1, এটা যদি করি তুমি বাকিগুলো ট্রাই করে দেখো, এটা কিন্তু মিলে যাচ্ছে, বুঝতে পারছি নাই তো। হৃদ্যতা, তারপর হচ্ছে তুবা, ফারদিন, স্মৃতি, তারপর আর কে আছে সিরাজুল, তারপর হইতেছে আর কে আছে এপাশে, হ্যাঁ এই তো যে ইউটিউবে যারা আছে ওরা দেখি আবার আমাকে ইংলিশে উত্তর দিচ্ছে, যেমন হচ্ছে এটাকে আলিসা ফ্যামিলি, সে লিখছে 5A+1, তারপর জান্নাতুল ফেরদৌস একটু ভুল হয়ে গেছে, A+5 না, আমাদের হবে কি 5A+1 অথবা 5 ক + 1। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন, অ্যান্ড এটার পরে এটার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের মুনাফা অধ্যায়ে, ঠিক আছে। সো আসো লাস্ট কোয়েশ্চেন একটু মনোযোগ দিয়ে মানে সমাধান করি। 4 ক + 1 বীজগণিতিক রাশিটির প্রথম 3টি পদের জ্যামিতিক করো। এইটা খুবই ইজি। 4 ক + 1 মানে কি, মানে হচ্ছে 4 গুণন ক মানে 1 নাম্বার 1 + 1 মানে কত হচ্ছে 5টা দিয়ে বানাইতে হবে, 5টা কাঠি দিয়ে একটা গঠন তৈরি করতে হবে। দ্বিতীয় পদ যদি বলি 9টা কাঠি দিয়ে একটা পদ মানে হচ্ছে এরকম একটা চিত্র গঠন করতে হবে, অ্যান্ড 3 যোগ 1 12 1 13, 13টা কাঠি দিয়ে জ্যামিতিক গঠন করতে হবে। সো এই কয়টাই আছে আমাদের জ্যামিতিক গঠন। অ্যান্ড জ্যামিতিক গঠনকে এই যে দেখো 5টা কাঠি দিয়ে একবার বানাবা, 9টা কাঠি দিয়ে আরেকবার বানাবা, 13টা কাঠি দিয়ে কি আরেকবার বানাবা, এই হচ্ছে কাজ, বুঝতে পারছো? খুব সহজ। অ্যান্ড এখান থেকে যদি আচ্ছা এরকম একটা ওই যে অসম্পূর্ণ চিত্র তোমাকে দিতে পারে, সো এখানে তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে, দেখো এই বক্সে কত হবে, এই বক্সে কত হবে, এটা বের করতে হবে। সো প্যাটার্ন যদি আমরা লিখি ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম 12 18 30 48 72 102, তাই না? এই যে এখানে সংখ্যাগুলো অলরেডি দেওয়া আছে, সো তোমাকে বের করতে হবে এইটার পরে এইখানে কি হবে আর তারপরে কি হবে। সো 12 থেকে 18 ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা এখানে দেখো 12 থেকে 18 কত আসছে 6, আবার কি আবার যদি এখানে যাও 12 18 তারপরে কি হবে, তাহলে এখানে কি হচ্ছে 6 এর সব গুণিতকগুলো আসতেছে না, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তার মানে পরের সংখ্যাগুলো কি 24 আর 30 পার্থক্য কত করে গিয়েছে 6 করে গিয়েছে। সো সহজেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের পরবর্তী সংখ্যাগুলো যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা সংখ্যার জন্য কি করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে, এবং কি এবং যোগ মানে যোগ 6 6 করে তুমি আগায় যেতে পারবা, বুঝতে পারছি? ওকে আচ্ছা নেক্সট আমরা দেখি। আচ্ছা কিছু সৃজনশীল প্রশ্ন দিছে, সো সৃজনশীল প্রশ্ন আমি সলভ করাবো না, জাস্ট তোমাদেরকে একটু দেখাই যাবো যে আগে আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্ক থেকে কিন্তু সৃজনশীল দিছে। যেমন ধরো 2টা প্যাটার্ন দেওয়া আছে, এখন বলছে কি 11তম পদ নির্ণয় করো। সো কোনো ব্যাপার না, কয়ের জায়গায় 11 লিখলেই কি এই প্যাটার্ন থেকে 11তম পদ নির্ণয় হয়ে যাবে, সহজ। আচ্ছা প্রথম প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। মানে এইটার জন্য কি করতে হবে, তোমার একটা প্যাটার্ন বানাই দিতে হবে, যেটা আমরা একটু আগে করলাম। দ্বিতীয় প্যাটার্নের 51টি পদের সমষ্টি নির্ণয় করো। সো পদের সমষ্টি নির্ণয় করার জন্য ওই যে একটা সূত্র ছিল, সূত্রটা অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই করে দিলেই কি আমাদের সুন্দর করে সমষ্টি নির্ণয় হয়ে যাবে। ইজি এই কোয়েশ্চেনগুলাই কি দেখো, এই দেখো রাজশাহী বোর্ড 2019-এ আসছে। সো বোর্ড কোয়েশ্চেন কিন্তু এ ধরনেরই হয়েছে, তোমরা আশা করতে পারো তোমাদের বৃত্তি পরীক্ষায় এ ধরনের প্রশ্নই আসবে। আচ্ছা সো 6 11 16 21 26 এরকম সংখ্যা দেওয়া আছে। এখন এটাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 2টি বর্গের সমষ্টি কি ক্লাসের একদম প্রথম দিকে ছিল, 2টি বর্গের সমষ্টি বলতে কি বোঝায় যে 2টা বর্গ সংখ্যা তাদের সমষ্টি করলে কি হবে, তোমাকে 325 পাবা, এভাবে দেখাইতে হবে। সো এইরকম প্রশ্ন আছে। আচ্ছা পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে হবে, এখান থেকে পরের 2টা সংখ্যা নির্ণয় করতে হবে। একটু আগে আমরা যেটা করলাম, প্রথমে প্যাটার্নটা ধরতে হবে, ধরার পরে কি পরের 2টা সংখ্যা কত কত এটা বের করতে হবে। তালিকা থেকে 55টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সো আমাদের সমষ্টি নির্ণয়ের যেই সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করলেই ডান, বুঝতে পারছি? তো এরপরে আসলে যেগুলো আছে এগুলো মানে ওই ধরনেরই সব কাছাকাছি, এরপর আসলে আর মানে নতুন কিছু নাই। সো সমষ্টি আমি যদি এই চ্যাপ্টার থেকে বলি, তোমাকে যেটা করতে হবে যে প্রথমে প্যাটার্ন নির্ণয় করা শিখতে হবে, যে একটা
সিরিজ দেওয়া থাকলে সেখান থেকে তুমি প্যাটার্ন কিভাবে বের করতে পারবা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হইতেছে যে সেই প্যাটার্ন যদি কোনোটা প্যাটার্নের মানে জ্যামিতিক দেওয়া থাকে, রাশি দেওয়া থাকে, ওই রাশি থেকে এততম পদ তততম পদ এটা কিভাবে বের করবা এটা তোমাকে জানতে হবে। আর থার্ডলি যেটা হচ্ছে যে সমষ্টি নির্ণয়ের ব্যাপারটাও জানতে হবে। আর বাকি যে এমসিকিউগুলো এগুলো তো আমি করাইলামই, সো নতুন করে এখানে আর কিছু নাই। এখন আসো আমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায় থেকে আমরা এখন প্রশ্নে চলে আসি। সো মুনাফা অধ্যায় অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে ডেফিনেটলি তুমি কোয়েশ্চেন্স পাবা। আজকে যেগুলো করাবো, মুনাফা অধ্যায়টা কিন্তু খুব ছোট। এক হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর একটা হচ্ছে আমাদের সাধারণ মুনাফা বা সরল মুনাফা। সো তুমি যদি দুইটার 4-5টা সূত্র আছে, এই কয়টা সূত্র তুমি যদি মনে রাখতে পারো, শেষ, ডান। 4-5টা না, আমি ভুল বলছি, মানে 4-5টা পদ আছে, তার সাথে কি 2টা সূত্র আছে। একটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, আর একটা হচ্ছে সরল মুনাফার সূত্র। তুমি 2টা সূত্র মুখস্থ করবা, এই 4টা ডান হয়ে যাবে। আসো আমি দেখাই কিভাবে হচ্ছে। সো আমরা কয়টা আগে এমসিকিউ করবো, আগের মতো কয়টা এমসিকিউ সলভ করে নিব, তারপর আমরা দেখবা যে জাস্ট 2টা সূত্র এই অধ্যায় কিভাবে ডান হয়ে যায়। প্রথম কোয়েশ্চেন কি দিছে দেখো, 1050 টাকার 10% নিচের কোনটি? যখনই আমাদেরকে বলবে পার্সেন্ট, যত পার্সেন্ট তার নিচে আমরা কি 100 বসাই দিব। তার মানে যেহেতু আমাকে 10% বলছে, 10/100 কত টাকার ছিল? 1050 টাকার। তাহলে 1050 গুণন 10% মানে 10/100। এখন জাস্ট এখানে কুটুস করে একদম যে ক্যালকুলেটরের মধ্যে দিবা, আর একদম তাড়াতাড়ি অ্যান্সার বের হয়ে যাবে। দেখি তো কার কি অ্যান্সার আসে। আচ্ছা, এই যে ডি বলছে, নাদিয়া বলতেছে 105 মানে হচ্ছে সি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে জ্যামিতি নাই, জ্যামিতির ক্লাস অন্যদিন হবে। আজকে হচ্ছে মুনাফার প্যাটার্ন, ঠিক আছে? জ্যামিতি তো নাই আজকে, আর জ্যামিতির ক্লাস আরেকদিন ফয়সাল ভাইয়া করাবে। আচ্ছা, শামিয়া বলতেছে 1/c, মনিরা বলতেছে 1/c, তারপরে এটা কে আছে, ফাইম বলতেছে 1/c। আচ্ছা আসো দেখি, এটা আমি করেই দিছি ভাইরে ভাই। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, কত থাকলো? 105 গুণন 1। এটা আবার দেখা লাগে নাকি? হ্যাঁ, এটা করা লাগে। দুরু কি করো তোমরা? এই 2 নাম্বার দেখো, লাভের ক্ষেত্রে কোনটি সঠিক? এই দেখো, এই সকল প্রশ্ন কোথায় আসতো দেখছো? এই সকল প্রশ্ন কোথায় আসতো দেখছো? আর এখন তোমরা এত ট্যালেন্টেড, এটা প্রশ্ন দেখে বলে দিতে পারবা লাভের ক্ষেত্রে কোনটা সঠিক। 5 টাকা দিয়ে তোমার কাছ থেকে আমি একটা আইফোন কিনবো, ঠিক আছে? আইফোন 15 Pro Max, ঠিক আছে? এটা কিনবো আমি তোমার কাছ থেকে 5 টাকা দিয়ে। কেনার পরে আমি যদি এটা 15 টাকায় বিক্রি না করতে পারি, তাহলে কোনো লাভ আছে? তার মানে কি, আমি তোমার কাছ থেকে যেই দামে কিনলাম তার চেয়ে বেশি দামে বিক্রি করব। সো যখন আমার বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্যর চেয়ে বেশি হবে, তখনই আমার হবে লাভে লাভ, ঠিক আছে? সো এখন আমাদের দেখেন, বিক্রয় মূল্য কি ক্রয় মূল্যর চেয়ে বেশি? ইয়েস। বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চেয়ে কম? নো। বিক্রয় মূল্য ক্রয় মূল্য কি যোগ করে বানাইছে কিছু একটা, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। সো এইখানে কোনো কিছুই মিলতেছে না, আনলেস প্রথমটা কি বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চেয়ে অনেক বেশি। ওকে, এই যে কে বলছে, আবু ইউসুফ বলতেছে 2/c। হাই হাই, তোমার জন্য 1 বালতি সমবেদনা ভাইয়া। এইরকম 2/c বললে তো অ্যান্সার হবে না। আসো 3 নাম্বার কি বলছে দেখো, একটি কলম 30 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে আহারে বিক্রয় করলে কলমটির বিক্রয় মূল্য কত হবে? কি বললো? 30 টাকায় কিনবে, তারপর কি করবে? 20% ক্ষতিতে বিক্রয় করে ফেলবে, মানে যা দামে কিনছে তার চেয়ে কমে বিক্রি করছে, ক্ষতি হয়েছে। প্রথম কথা, ক্ষতির হিসাবটা সে কিভাবে দিচ্ছে? 20%। 20% বলতে আমরা কি বুঝতেছি? যে যদি সে পণ্যটা 100 টাকায় কিনে থাকতো, বুঝিও 100 টাকা দিয়ে যদি জিনিসটা কিনে থাকতো, তাহলে সে বিক্রি করছে 20% ক্ষতি, মানে হচ্ছে 100 - 20 সমান হচ্ছে 80 টাকায়। এটাই হচ্ছে তার 20% ক্ষতি। 100 টাকায় কিনে কোথায় 120 টাকায় বিক্রি করবে না, সে বিক্রি করেছে 80 টাকায়, আরো 20 টাকা কমে। সো এটাই হচ্ছে 20%, 100 হিসাবে বলছে সে। এখন বলছে যে যেহেতু তার সে 30 টাকায় ক্রয় করছিল, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে কলমটির বিক্রয় মূল্য কত? তাহলে কি, তাহলে আমরা ওই যে সহজ হিসাব অ্যাপ্লাই করব। আমরা এই যে ছোটবেলায় কি শিখছি, ক্লাস 5-এ 6-এ 7-এ যেটা শিখছি সেটাই করব। কি বলবো? যদি আমাদের 100 টাকায় কিনে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, 1 টাকায় কিনলে বিক্রয় মূল্য আরো কম, মানে ভাগ হয়ে গেল। যদি আমাদের কলমটি 30 টাকায় কিনে, তাহলে কি, তাহলে বিক্রয় মূল্য একটু বাড়বে, যেহেতু 30 টাকা একটু বড়, তো 30 আমি গুণ করে দিব। 2টার শূন্য কুটকুট করে কেটে ফেলবা, 3 আসতে 24। তো কোথায় আছে 24? এক্স্যাক্টলি এই যে মাজারুল বলছে এ।
তারপরে কে কে এ বলছে, সো যারা যারা এ বলছো তাদের অ্যান্সার একদম সঠিক হয়েছে। নেক্সট আমরা ট্রাই করি, দেখি। একজন আম বিক্রেতার কিছু আমের বিক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা এবং লাভ হচ্ছে 160 টাকা। বাবারে বাবা, লাভ ক্রয় মূল্যের কত অংশ? বিক্রয় মূল্য 1600 টাকা, লাভ হচ্ছে 160 টাকা। এখন প্রশ্ন হচ্ছে লাভ ক্রয় মূল্যের কত অংশ? প্রথমত তোমার আগে লাভটা বের করতে হবে। সো লাভ কত দেওয়া আছে? 160 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 1600 টাকা। তার মানে আমাদেরকে বের করতে হবে যে ক্রয় মূল্যটা কত। দেখো, ক্রয় মূল্যর সাথে বেশি যেটা ওই লাভটা মিলেই কিন্তু বিক্রয় মূল্য হয়ে থাকে। সো তুমি যদি এখন 1600 থেকে লাভের অংশ মানে 160 বিয়োগ করে দাও, তুমি কত পাবা? $1440। তাহলে এটা কি? 1440 এটা কি? বিক্রয় মূল্য থেকে আমি লাভ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি আছে? এক্স্যাক্টলি আমি যে টাকাটা দিয়ে কিনছিলাম ওই টাকাটাই আছে, তার মানে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। সো আমাকে বলছে যে লাভ ক্রয় মূল্যের কত অংশ, লাভ ক্রয় মূল্যের কত অংশ। তাহলে আমার লাভ কত? 160, ক্রয় মূল্য কত? 1440। তার মানে লাভ যদি ক্রয় মূল্যের কত অংশ বের করতে যাই, কত হবে? আরে বাবা রে বাবা, অনেক রকম অ্যান্সার পাচ্ছি আমরা। আচ্ছা, আদিয়াত বলতেছে এ, আবার আদিয়াত বলতেছে বি। আদিয়াত নিজেই জানে না আদিয়াত কি বলবে, ঠিক আছে? এ বি সি ডি সবই বলতেছে। তারপরে আর কে আছে? হ্যাঁ, এই তো তোমাকেই খুঁজছে বাংলাদেশ। নাদিয়া বলতেছে ই। এখানে ই আছে? নাদিয়া কোথা থেকে ই বানাইতেছো তুমি? আচ্ছা, তারপর হচ্ছে জাকিয়া কি বলতেছে? আচ্ছা, প্রিয়া বলতেছে এ। আসো দেখি আমরা কি অ্যান্সার। কি অ্যান্সার? এই যে দেখো, 1440 টাকা কি আমার ক্রয় মূল্য। তাহলে লাভ যদি ক্রয় মূল্যর কত অংশ, তার মানে কি 1440 ডিভাইডেড বাই 160 কত হবে? 1:9, মানে কি 1/9 অংশ। জাস্ট একটা ভাগ করলেই হয়ে যায়। তো আসো নেক্সট দেখি কি বলছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো। ধরো আমরা বললাম 2 টাকায় 3টি। আচ্ছা, এটাতে একটু প্রবলেম আছে, এটা আমরা একটু পরে করি, এটা ট্রাই করি। ব্যাংকে জমাকৃত টাকার উপরে একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? মানে তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখছো, তারপরে কি হয়েছে? কিছু টাকা জমা করে ওই নির্দিষ্ট সময় পরে অতিরিক্ত কিছু টাকা পাওয়া গেছে, ওইখান থেকে একটা লভ্যাংশ আসছে। তাহলে যেই টাকাটা আমরা পাইছি ওইটাকে আমরা কি বলবো? মুনাফা হার, মুনাফা আসল, আসল নাকি মুনাফা। বুঝিও প্রশ্নটা কিন্তু খুব গভীর, খুবই গভীর। কি বলছে? ব্যাংকে জমাকৃত টাকার উপরে একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় এটাকে কি বলে? এটাকে মুনাফা বলে নাকি মুনাফা আসল বলে নাকি মুনাফা হার বলে? দেখি তো কার কি অবস্থা, কার মনে আছে এটাকে কি বলতেছে। ডি বলতেছে, সাইদা বলে ডি, মনিরা বলে বি, শামিমা বলে ডি। হ্যাঁ, কেউ এ আর বি বলো। এই তো চমৎকার, শারমিন বলছে এ, লিপি জামান বলছে সি। এখানে এটা কে বলতেছে? হ্যাঁ, মাহিন কি বলে? মাহিন তো কি গল্প করতেছে। তারপরে আচ্ছা, উমি বলতেছে, মাহবুবা ইসলাম উমি বলতেছে 6 এর ডি। দেখি আমাদের অ্যান্সার কি হবে। কি বলছিল? জমাকৃত টাকার উপরে নির্দিষ্ট সময় পরে অতিরিক্ত টাকা। তুমি বাবা 1000 2000 টাকা ধরো ব্যাংকে রাখছো, ঠিক আছে? 1 বছর পরে ব্যাংক থেকে টাকা তুলতে গেছো, তোমাকে 2000 এর জায়গায় 2200 টাকা দিচ্ছে। তার মানে কি ব্যাংক তোমাকে 200 টাকা বেশি দিচ্ছে। সো এই 200 টাকা তোমাকে বেশি দিচ্ছে মানে কি? মানে হচ্ছে এই 200 টাকায় হচ্ছে কি তোমার মুনাফা, 200 টাকায় তুমি বেশি পাইলা। আচ্ছা, নেক্সট আমরা দেখি। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে? প্রারম্ভিক বলতে কি বুঝাচ্ছে? প্রারম্ভিক বলতে বুঝাচ্ছে যে শুরুতে। প্রারম্ভিকের সহজ বাংলা হচ্ছে শুরু। অর্থাৎ তুমি যদি 2000 টাকা রাখো, ওই যে আগের মতো তুমি 2000 টাকা রাখছো ব্যাংকে, প্রত্যেকবার এই ব্যাংকে, ঠিক আছে, এই 2000 টাকার উপরেই ব্যাংক তোমাকে লাভ দিচ্ছে। 2000 টাকার উপরে প্রথম বছরে তোমাকে দিল 2200, ঠিক আছে? দ্বিতীয় বছরে তোমাকে দিল 2400, তৃতীয় বছরে এটা তোমাকে দিল হচ্ছে 2600। মানে প্রত্যেকবার কি? প্রত্যেকবার হচ্ছে প্রত্যেক বছরে বছরে তোমাকে 200 টাকা করে মুনাফা দিতেছে। তাহলে এটা কি? এটা তোমার ওই যে প্রথমে তুমি 2000 টাকা রাখছিলা তার উপরেই কিন্তু তোমাকে 200 করে বাড়াইতেছে। এমন না যে প্রথমবার 2000 রাখছো, পরের বছর যখন তুমি 2200 পাইছো
দ্বিতীয়বার 2200 টাকার উপরে তোমাকে 2400 দিচ্ছে বা আরো বেশি দিচ্ছে, বুঝিও, বুঝতে পারছি? সো প্রথমে আমার প্রারম্ভিক বা যেই টাকাটা আমি প্রথমে ব্যাংকে রাখছিলাম তার উপরে যখন আমাকে দিচ্ছে, সো কি হবে অ্যান্সার দেখি? কাজী, ঐশী, তারপর আসাদুজ্জামান, আচ্ছা এটা সবাই সি বলছে, জামালউদ্দিন বলছে ডি, তারপরে আর কে আছে? হ্যাঁ মীরা বলতেছে এ, চমৎকার। তারপর আর কে অ্যান্সার বলতেছে দেখি? হ্যাঁ ওরে বাবা রে বাবা, হ্যাঁ তোমাকেই তো খুঁজছে বাংলাদেশ সেরা, তোমার জন্য থাকছে এক বালতি সমবেদনা, সি ডি ই এফ যা যা পারতেছে বলে দিচ্ছে। কি বলছিল? শুধুমাত্র প্রারম্ভিক মানে প্রথমেই মূলধনটা চেঞ্জ হয় না, ওই মূলধনের উপরেই তোমাকে প্রত্যেকবার টাকা দিচ্ছে। সো এটাকে কি বলা হয়? সরল মুনাফা। কিন্তু যদি এমন হইতো সময়ের সাথে সাথে প্রত্যেক বছর যে প্রথমবার 2000 টাকার উপরে তোমাকে মুনাফা দিল, বছর বেড়ে এটা হইলো 2200 টাকা, এবার 2200 টাকার উপরে তোমাকে মুনাফা দিচ্ছে, তৃতীয় বছর হয়তো আরো বেড়ে 2400 হয়েছে, এবার 2400 টাকার উপরে তোমাকে মুনাফা দিচ্ছে, মানে মূলধনটাই তোমার ওই মুনাফার সাথে যোগ হয়ে নতুন মূলধন আসতেছে, ঠিক আছে? তখন সেটা হয়ে যায় তো কি চক্রবৃদ্ধি মুনাফা, যেটা আমাদের দ্বিতীয় পার্ট এই চ্যাপ্টারের। আচ্ছা, বার্ষিক শতকরা মুনাফার হার 8 টাকা হলে 1250 টাকার 3 বছরের মুনাফা কত হবে? এই খুবই সহজ কোয়েশ্চেন্স, দেখো এইগুলা কোয়েশ্চেন্স বারবার 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 আসে। কি বলছে দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 4 টাকা হলে 1250 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? 4 টাকা হলে মানে কি? শতকরা মুনাফার হার 4 টাকা হলে মানে কি? মানে 4%। 100 টাকায় 4 টাকা তোমাকে মুনাফা দেওয়া হবে। বার্ষিক মানে কি? মানে হচ্ছে 1 বছরে। তাহলে 1200 টাকার 3 বছরের মুনাফা কত হবে? সো আমরা এখান থেকে হিসাব করি। 100 টাকায় 1 বছরে, আমি শর্টে লিখতেছি, হ্যাঁ 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় 4 টাকা। 1 টাকায় 1 বছরে মুনাফা দিবে আরো কম, 4/100। আচ্ছা, তাহলে আমি এবারে যদি একটু বাড়াই দিই, 1250 টাকায়, এবার এটাও বাড়াই দিলাম, 3 বছরে যদি মুনাফা দেয় তাহলে কি একে 3 বছর, তারপর আবার টাকাও বেশি। সো আমি কত লিখবো? 4 × 3 × 1250 ডিভাইডেড বাই 100। কত হয় দেখো? কত হবে? কত হবে? 8 নাম্বার সি হবে। দেখি তো কি হয় অ্যান্সার। এই কি হলো? সি তো হলো না, সি তো হলো না। এই যে দেখো, এখান থেকে যদি জাস্ট 0 0 কাটাকাটি করো 10 থাকে, তাই না? 3 4 12, 12 12 কত? 244 ডিভাইডেড বাই 10 কত আসে? কত আসে? ওকে, সো এইবার আমরা দেখি অন্য আরেকটা দেখি অঙ্ক। দেখো 12% হারে সরল মুনাফায় 10,000 টাকার কত বছরের মুনাফা 4800 হবে। দেখো এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করতেছিলাম না, ঐকিক নিয়ম ফলো করতেছিলাম, কিন্তু আমরা চাইলে কি, আমরা চাইলে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা আগেরটাতেও পারতাম। এই যে I = PNR, সূত্রটা কি? I = PNR। এখানে PNR একটা একটা করে যদি আমি বলি, আই হচ্ছে আমাদের মুনাফা, ইন্টারেস্ট ইংরেজিতে বললে। পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল যেটার হচ্ছে বাংলা নাম হচ্ছে আমরা জানি মূলধন। এন কি? এন হচ্ছে আমাদের কত টাইম বা কত বছর, বা আমরা কি বুঝি, আমরা সহজে লিখি বছর অথবা সময় বোঝায়, ঠিক আছে? আর দিয়ে কি বলা হয়? আর দিয়ে বলা হয় রেট। রেট মানে কত? রেট মানে হইতেছে আমাদের হার। বাংলাতে কি বলি আমরা? বাংলাতে বলি হার। তো এই হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্র অনুযায়ী আমাদেরকে কি বলছে? 12% হারে সরল মুনাফায় 10,000 টাকা কত বছরে 4800 টাকা হবে। তো আমাদের এইখানে যা যা আছে আমরা যদি তাই বসাই দিই, মুনাফা কত দেওয়া আছে? 4800, তাহলে আমি এখানে বসাবো 4800। আচ্ছা, বছরে কত টাকার মুনাফা? 10,000। সো আমি পি এর জায়গায় বসাবো 10,000। এখন আমাকে বলছে যে কত বছরে, সো আমি কত বছরে এটা জানি না, তো আমি এখানে এন এর মতোই রাখবো। রেটটা কত? 12%। সো 12% বললে কি করতে হবে আমার? এখানে
12 লিখতে হবে, আর নিচে কি নিচে 100 অবশ্যই লিখতে হবে, যেহেতু আমার কি পার্সেন্টে দেওয়া আছে, তাই তো। সো এখন তুমি জাস্ট কাটাকাটি করো, এটা এটা কাটা, এটা এটা কাটা, আর যা যা থাকলো এখানে কি কি থাকতেছে, এখানে কি আছে 48ও আছে। সো আমরা এনটা এই পাশে রেখে বাকিদেরকে যদি এখানে শিফট করে দিই, ব্যাপারটা কিছুটা এরকম হবে। 4800, এই 100টা এই পাশে চলে আসলে কত হয় ভাগ, এই পাশে হচ্ছে 12টা চলে আসলে এখানে কত হবে ভাগ, তারপর আমরা কি জানি 4 12 48, তাহলে এখানে আছে 400, 0 0 কাটিকুটি হইলে কত হচ্ছে n সমান হচ্ছে 4, এক্স্যাক্টলি n সমান হচ্ছে 4, তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছি? ওকে, এরপর এখানে খেয়াল করি, দেখো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো, এটা আমি একদমই বলবো না, এটা একদম ডিরেক্ট সূত্র। এই সূত্র যদি আমরা না পারি তাহলে পরীক্ষা কেমনে দিব? হ্যাঁ, ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছো তোমরা অনেকে, এইটা তো বলাই যাবে না। সো সূত্র, ডিরেক্ট সূত্র, এরকম প্রশ্ন দেখো কতগুলা বোর্ডে দিছে, এরকম কোয়েশ্চেন্সও কিন্তু বোর্ডে দেওয়া হইতো, ঠিক আছে। সো বুঝতে হবে যে সহজ প্রশ্নও কিন্তু চলে আসবে। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে এই এ বি সি ডি এলোমেলো ভাবে আমি লিখবো না, 10-এর এ নাকি বি নাকি সি নাকি ডি, ঠিক আছে, এভাবে বলতে হবে। সো 10 লিখবা, লেখার পরে এবিসিডি লিখবা, নাহলে আমি বুঝতেছি না কোনটা বলতেছো তোমরা, এত এলোমেলো ভাবে বললে তো সমস্যা। আচ্ছা, এই দেখো চন্দনা সাহা লিখছে 10-এর এ, শামিমা বলতেছে 10-এর সি, তারপরে এটা কে বলছে, জাকিয়া লিখতেছে এ, জাকিয়া আই ডোন্ট নো তুমি কোনটার এ বলতেছো আপু। আচ্ছা, বাজমুন বলতেছে, এই যে বাজমুন এগুলা পড়বই না আমি, এরকম এলোমেলো উত্তর দিলাম পড়বই না আজকে। আবু দালহা বলতেছে 10-এর সি। আচ্ছা, রামিম পড়বো না, সরি। তারপরে আর কে আছে, তাওহিদ হাসান বলতেছে 10-এর এ, তারপরে এটা কে, তারপর মুতাদি বলতেছে 10-এর সি, তারপরে তারপরে এটা কে হচ্ছে, আচ্ছা আচ্ছা নাইস, ওকে। আচ্ছা, গৌতম বসু বলতেছে 10-এর এ, ওকে। তারপর রিয়ান বলতেছে 10-এর এ, লাভই পড়বো না, সরি। তারপরে যে এলোমেলো উত্তর দিলে পড়া যাবে না আজকে। তারপর আর কি, তাহসিন আহমেদ বলতেছে 10-এর এ, তারপর আকলিমা বলতেছে 10-এর এ, শহীদ বলতেছে 10-এর এ, জাকিয়া খাতুন বলতেছে 10-এর এ। সো এটা হচ্ছে, দেখি কি হয় অ্যান্সার আমাদের। এক্স্যাক্টলি আমাদের কি মূলধনের নির্ণয়ের সূত্র কি ছিল, সি ফর কি, সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল নাকি কম্পাউন্ড প্রিন্সিপাল, সি কি, সি হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, এটাকে কি বলি, সি ফর ক্যাপিটাল না, সি ফর হচ্ছে ইংরেজিতে আমরা যে ওয়ার্ডটা লিখি সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল। জেনে রাখো ইংরেজিতে কি বলে, কারণ যেহেতু আমরা ডিরেক্ট সূত্রটা ব্যবহার করি, বৃত্তি পরীক্ষা তো অনেক সময় এটা হইতে পারে যে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এই সূত্রে সি বলতে আসলে কি বোঝায়। সো ইংরেজি নামটা জেনে রাখি, কম্পাউন্ড প্রিন্সিপাল, এটা হচ্ছে সি। আচ্ছা, কম্পাউন্ড প্রিন্সিপাল তো বুঝলাম, এরপর কি পি ফর কি, পি ফর হচ্ছে প্রফিট, মনে রাখবা পি ফর হচ্ছে প্রফিট, প্রফিট না, পি ফর হচ্ছে রেগুলার প্রিন্সিপাল, প্রফিট না, আমরা ইউজ করি আই দিয়ে ইন্টারেস্ট। সো পি ফর হচ্ছে আমাদের প্রারম্ভিক যে মূলধনটা ছিল, প্রারম্ভিক যে মূলধনটা ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পি। আর দিয়ে কি বুঝায়, আর দিয়ে বুঝায় হচ্ছে রেট। এন দিয়ে কি বুঝায়, এন দিয়ে বুঝায় টাইম অথবা ইয়ার, লেখা থাকলে ইয়ার, এগুলো মাথায় রাখবা। সি ফর কম্পাউন্ড প্রিন্সিপাল, পি ফর নর্মাল প্রিন্সিপাল, মানে নর্মাল আমাদের সরল মুনাফার অঙ্কে যে মূলধনটা থাকে প্রথম বা প্রারম্ভিক মূলধন। আচ্ছা, আর ফর রেট মানে কত আমাদের হইতেছে, কত 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 হারে। এন ফর কি, টাইম, সময়, ইয়ার, যেটাই হোক না কেন। সো এইগুলো খুব সুন্দর করে মাথায় রাখবেন, বুঝতে পারছেন, এই কোয়েশ্চেনও আসতে পারে। ওকে, তো এখন তো আমরা এটা পারলাম, দেখি লাস্ট কি বলতেছে আমাদের। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে, বার্ষিক 10% মুনাফায় 2000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে আমাদের জাস্ট ফর্মুলাটা বসায় অ্যান্সার করে ফেলতে পারে। দেখো আমরা এখানে দুইটাই সূত্র শিখছি, এক হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর, আরেকটা হচ্ছে আমাদের এই যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না। তাহলে দুইটা সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলা যায়। দেখি এটার অ্যান্সার কি হয়, এটার অ্যান্সার কি হয় দেখি। 10-এর এ, তারপর হচ্ছে 10-এর সি,
10 কোথায়, আমরা তো আছি 11তে। আপু 11 উত্তর বলো তোমরা। আচ্ছা, আবু তালেব বলতেছে 11C, দেন হচ্ছে ডি। শামিমা কি বলতেছে, অহনা বলতেছে 11D। তো আমরা একটু আসো দেখে ফেলি কি বলছে আমাদের। বার্ষিক মুনাফা 10%, তারপর হচ্ছে 2000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধন মানে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে সি ইজ ইকুয়াল টু কত, বুঝতে পারছি? আমাদেরকে বের করতে হবে সি ইজ ইকুয়াল টু কত। সো সূত্রটা কি ছিল, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সো আমরা জাস্ট এইখানে যদি সব কিছু বসাই দেই, ক্যালকুলেটার করলেই অ্যান্সার বের হয়ে যাবে। এটা আমি করতেই চাই না, এত ইজি ছিল এটা। ওকে, নেক্সটটা দেখি কি বলছে। আচ্ছা, আসল সমান পি মানে প্রথম প্রিন্সিপাল। আচ্ছা, মুনাফা সহ আসল মানে আসলের সাথে আসল 2000 টাকা, তার সাথে তোমাকে ব্যাংক আরো 200 টাকা দিচ্ছে 1 বছর পরে। সো 2200 টাকা কি, 2200 টাকা এখন তোমাকে ব্যাংক দিচ্ছে। ব্যাংকের 2200 টাকার মধ্যে কি আছে, মুনাফাও আছে আসলও আছে। তাহলে মুনাফা সহ আসলকে আমরা বলি এ। আচ্ছা, তারপর হচ্ছে মুনাফার হার মানে কত, রেট, কত রেট আছে, এটা আমরা R% দিয়ে ইউজ করি। সময় বলতে বোঝায় হচ্ছে এন। তাহলে এত কিছু হওয়ার পরে আমাদেরকে যা সূত্র দিছে এটা কত ইজিলি আমরা বলতে পারি। দেখো, I ইজ ইকুয়াল টু PNR, সব সঠিক। A ইজ ইকুয়াল টু কি, মুনাফা আসল, তার মানে প্রিন্সিপালের সাথে কি ইন্টারেস্টটাও আসতে হবে, কোনো ভুল নাই। C ইজ ইকুয়াল টু কি, আমাদের ওই যে কম্পাউন্ড প্রিন্সিপাল বা আমাদের কি ছিল, চক্রবৃদ্ধি হারের মূলধনের সূত্রটা কি ছিল, C ইজ ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সব ঠিক আছে? অ্যান্সার কি হবে? এক্স্যাক্টলি আমরা সবাই জানি অ্যান্সার হবে ডি। বুঝতে পারছি? এগুলোই হচ্ছে আমাদের সহজ সহজ কিছু এমসিকিউজ ছিল। এখন আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখবো, কোয়েশ্চেন দেখলে কিন্তু আমাদের অঙ্ক ক্লাস আজকের মতো শেষ হয়ে যাবে। তো আসো দেখে নিই কি বলছি। একটি শার্টের খুচরা মূল্য 2120 টাকা এবং বিক্রেতা 6% লাভে বিক্রি করে, বিক্রেতার ক্রয় মূল্য কত? তো আমাদের কি বলছে যে খুচরা মূল্য, একটি শার্টের খুচরা মূল্য 2120 টাকা আর বিক্রেতা এটাকে বিক্রি করতেছে 6% লাভে। এখন প্রশ্ন হচ্ছে এই যে খুচরা মূল্য, খুচরা মূল্য কি, এটা কি আমাদের ক্রয় মূল্য নাকি এটা আমাদের বিক্রয় মূল্য? এখন এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, খুচরা মূল্য যখন লেখা থাকবে তখন কি খুচরা করে কে বিক্রি করে আমাদের কাছে, দোকানদাররা। পাইকারি দরে ওরা প্রোডাক্ট নিয়ে আসে মানে থেকে ফ্যাক্টরি থেকে, এরপর আমাদের কাছে এখানে নিয়ে এসে কি করে, খুচরা মূল্যে বিক্রি করে দেয়। সো আমাদের খুচরা মূল্যে যদি 2120 টাকায় বিক্রি করে, তার মানে এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখন বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করতেছে, 6% লাভে। 6% লাভ মানে কি, মানে 100 টাকায় সে 6 টাকা লাভে আমাকে বিক্রি করতেছে। বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে দেখো 6% লাভে যদি বিক্রি করে তাহলে আমার 100 টাকায় কিনছিল, তার মানে আমাকে বিক্রি করতেছে 6 আরো বেশি করে কত, 106 টাকা। তাহলে 106 টাকা ক্রয় মূল্য হইলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হইলে 100 ডিভাইডেড বাই 106, তাহলে 2120 টাকা হইলে ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। সো জাস্ট আমরা ক্যালকুলেটারে এটা করব, করলেই আমাদের শেষ। $2000 টাকা আসছে আমার, তোমাদেরও তাই আসছে, শামিমার কাছেও 2000 আসছে, সাইমাও 2000 বলতেছে, তারপর মাঝারুল বলতেছে 2000 টাকা। এক্স্যাক্টলি, তাহলে 2000 টাকাই হচ্ছে ওই বান্দার ক্রয় মূল্য। বুঝতে পারছি? ওকে, নেক্সট আমরা দেখি কি বলছে। একটি প্যান্টের ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা হলে শতকরা লাভ কত? দেখো 600 টাকায় কত টাকা লাভ করতেছে সে, 60 টাকা, কারণ বিক্রি করতেছে 660 টাকা, 60 টাকা বেশিতে, তাহলে শতকরা লাভ কত? এখন 600 টাকায় যদি তার লাভ হয় 60 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হবে? কত লাভ হবে? দেনে কি 60% লাভ হচ্ছে, আসলে কি 60%? আসলে 60%? এই যে 6 কাটছি, 6 10 60 না, তাহলে কত আসতেছে, কত আসতেছে? শতকরা যেহেতু বলছে কি লিখতে হবে, 10%। বুঝতে পারছি? এক্স্যাক্টলি। ওকে, নেক্সট দেখো কি বলছে। বার্ষিক 8% মুনাফায় 750 টাকার 5 বছরের মুনাফা নির্ণয় করো। বার্ষিক 8% মুনাফায় 750 টাকার 5 বছরের মুনাফা নির্ণয় করো। কি করব,
কোনো কিছুই না, আই ইজ ইকুয়াল টু পি এন আর, সূত্র লিখবো। তারপরে কি বলছে, মুনাফার নির্ণয়, মানে আই সমান আমি লিখেই দিব পি ফর কত 750, এন কত, এন কত 5 বছর মানে 5, আর এটা কত 8 ডিভাইডেড বাই 100, কাটা 2 4, কত হয় 4 ইন্টু 75, 300। তোমাদের আসছে, তোমাদের আসছে 300, আমার তো এখানে কাটাকাটি করে কুটুস করে বের হয়ে গেল 300। সো আমার এখানে কত পেলাম, আমি কি বলছিল 750 টাকায় 8% মুনাফায় 5 বছরের মুনাফা নির্ণয় করো। তাহলে কত, 8% মুনাফায় 5 বছরের মুনাফা হচ্ছে 300 টাকা। হয়েছে তোমাদের এক্স্যাক্টলি 300। ওকে, নেক্সট কি বলছে দেখো। আচ্ছা, বার্ষিক 8% হার মুনাফায় কত বছরে মুনাফা আসলের সমান হবে? কি বলছে, 8% হার মুনাফায় কত বছরে মুনাফা আসলের সমান হবে। সো আসল তোমাকে বলে দেয় না, আসল তুমি যেই ধরো না কেন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে 8% করে বার্ষিক মুনাফা দিতেছে এবং মুনাফাটা কবে যে কত সমান হবে, আসলের সমান হবে। সো 8% মানে কি, পার্সেন্ট যেহেতু আসতে আমরা আসল 100 টাকা ধরে নিব। সো প্রত্যেক বছর আমার মুনাফা কত 108, 116 এরকম করে করে বাড়তেছে। এরকম করে যে কত বছরে আমার কি, আমার মুনাফায় 100 টাকা চলে আসবে, 8 টাকা না 100 টাকা চলে আসবে। তাহলে কি, তাহলে ওই আগের সূত্রটা অ্যাপ্লাই করে আই ইজ ইকুয়াল টু পি এন আর ধরে এখানে কি, এখানে আই আমরা ধরবো এখন 100 টাকা। আই কত ধরবো 100 টাকা। কারণ কি, কারণ আমার মুনাফা যেটা, মুনাফাকে কার হইতে হবে, আসলের সমান হইতে হবে, মুনাফাকেই আসলের সমান হইতে হবে। সো 8% যখন বলতেছি আসল যদি 100 টাকা ধরে নেই, তার মানে কি, তার মানে আমাকে মুনাফাটা পৌঁছাতে কোথায় কোথায় পৌঁছানো লাগবে, 100 টাকায় পৌঁছানো লাগবে। বুঝতে পারছি? সো এই জাস্ট করে ফেললেই হবে। আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন আমরা দেখি। বার্ষিক 10% মুনাফায় 20,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি মূলধন 24,200 হবে? সো সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা অ্যাপ্লাই করলে ইজি আমরা কি করতেছি, পি সমান কত 20,000। আচ্ছা, 1 প্লাস আর, 1 প্লাস আর সমান কত, আর সমান কত 10%, মানে কত 10 ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। এন কত, কত বছর, কত বছর এটা লিখে দেয় নাই। সো কি করতে হবে, এখানে কত বছর মানে আমরা এনই রেখে দিব। সো 2000 টাকায় 20,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে 24,200। তার মানে এখানে আমার লিখতে হবে 24,200। এখন কি করব আমরা, এইখান থেকে কাটাকাটি ফাটাফাটি করে কি করব, একটা অ্যান্সার বের করে ফেলবো। বুঝতে পারছি? ওকে, বুঝতে পারছি না? বুঝতে পারলে তো আর কাজই নাই। এখন দেখো এখানকার যে সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমাদের দেখাই, এতক্ষণ ধরে যা করলাম না, ওই যে দুইটা সূত্র, সরল মুনাফার সূত্র আর একটা কি, একটা কঠিন মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সো চক্রবৃদ্ধি আর সরল এই দুইটার সূত্রটা দিয়ে আমাদের আসলে এই চ্যাপ্টার পুরো ডান হয়ে গেছে। এখন তোমরা যদি সৃজনশীলও দেখো এটাই দেখবা। আর এটা ছাড়া ওই যে লাভ ক্ষতির কিছু আমাদের অঙ্ক আছে যেগুলো আমরা সেই ক্লাস 5 থেকে করে আসতেছি। সো ওই ক্লাস 5-এর ওই কয়টা লাভ ক্ষতির অঙ্ক ছাড়া আর এই দুইটার সূত্র অ্যাপ্লাই ছাড়া আর কিছুই আসলে আমাদের কাছে নাই, বাকি সব কিছু আমরা পারি। দেখো এখন প্রথম প্রশ্নটা কি বলছে, আসল 6 বছরের মুনাফা আসলে 10,000 টাকা হয়, মুনাফা আসলের 3/7 অংশ, মুনাফা আসলের 3/7 অংশ। ওই যে প্রথমে একটা অংশ বের করছিলাম ওই ধরনের অঙ্ক। সো এখন নর্মাল একটা প্রশ্ন দিছে, বিক্রয় মূল্য এত হইলে ক্ষতি হইলে ক্রয় মূল্য বের করো। খ নাম্বার কি বলছে, আসল ও মুনাফার হার নির্ণয় করো, ঠিক না? গ নাম্বার কি বলছে, উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সো প্রথমবার হচ্ছে আসল ও মুনাফা নির্ণয় করো, মানে আমাদের ওই প্রথম সূত্রটা আই ইজ ইকুয়াল টু পি এন আর ওই সূত্র। তৃতীয়টাতে কি বলছে, মুনাফা আসলকে মূলধন ধরে, মুনাফা আসলকে মূলধন ধরে মানে মুনাফার আসল তুমি যোগ করবা ওইটাকে মূলধন ধরবা, ধরার পরে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবা, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে। ইজি, ঠিক আছে? এরপর দেখো এই যে এটাও সেম ধরনের প্রশ্ন, মোট কত টাকা মুনাফা দিতে হবে প্রথম ব্যাংকে। এখানে প্রশ্ন দিছে, এক ব্যবসায়ী বার্ষিক এত মুনাফায় 3,000 টাকা এবং 9% মুনাফায় 4,000 টাকা দুইটি ভিন্ন ব্যাংকে 2 বছরের জন্য ঋণ নেয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যাংক তাকে মোট কত টাকা মুনাফা দিতে হবে, ব্যাংকে তাকে কত টাকা মুনাফা দিতে হবে। সো মুনাফা বের করে ফেলবা,
তাকে গড়ে শতকরা বার্ষিক কত হারে মুনাফা দিতে হবে। গড়ে শতকরা মানে কত, মানে হচ্ছে আর কত বা রেট কত বা হার কত, এই প্রশ্নটা হচ্ছে আসলে হার কত এটা বের করতে হবে। গ নাম্বারে কি বলছে, দ্বিতীয় ব্যাংকের জন্য চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। মানে প্রথমে বের করবা যে চক্রবৃদ্ধি মুনাফা কত, তারপর বের করবা সরল বৃদ্ধি না মানে সরল মুনাফা কত। সো চক্রবৃদ্ধি থেকে সরলটা বাদ দিয়ে দিলে যেটা পাবা সেটা, সাপোজ কথার কথা তোমার যদি চক্রবৃদ্ধি মুনাফা বের হয় 100 টাকা আর সরল মুনাফায় যদি আসে 50 টাকা, সো তুমি পার্থক্য কি লিখবা, পার্থক্য তুমি হচ্ছে লিখবা 100 মাইনাস 50। সো যেই সংখ্যাটা পাবা এটাই হচ্ছে ওদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। আচ্ছা এটাতে কি বলছে দেখো, একটি দ্রব্য 9% ক্ষতিতে বিক্রয় করা হলো, দ্রব্যটি আরো 900 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 9% লাভ হইতো। খুব ভালো কথা। দ্রব্যটির ক্রয় মূল্যের সমপরিমাণ টাকা বার্ষিক 10.50 মুনাফায় 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো। তো আমাদের এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে দ্রব্য কেনাবেচা করছে, আরেক পার্টে কি করছে যে যাই আমরা পাবো ক্রয় মূল্য সেটাকে আবার কি করব আমরা ব্যাংকে রেখে দিব। সো আমার মুনাফার অঙ্ক আছে। সো প্রথম প্রশ্ন কি বলছে, 9% সরল মুনাফায় 900 টাকার 3 বছরের মুনাফা নির্ণয় করো, সূত্র অ্যাপ্লাই, ডান। দ্বিতীয়টাতে কি বলছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, মানে এই যে প্রথম পার্ট থেকে ওই আমাদের ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে করে ক্যারেক্ট করে কি করবা তুমি এটা হচ্ছে ক্রয় মূল্যটা অ্যাপ্লাই করবা। ক্যালকুলেটর নেওয়া লাগবে নাকি, আচ্ছা সাইন্টিফিক ক্যালকুলেটর বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যাপ্লাই করা যাবে না। আমার হাতে এটা কি আছে, এটা এখন আসলে সাইন্টিফিকে আছে, নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সো চেষ্টা করবা নর্মাল ক্যালকুলেটর নিয়ে যেতে, ঠিক আছে। আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, দেন তুমি যা সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো আসলে এখানে নতুন কিছুই নাই, যা আমরা পড়ছি সেখান থেকে আসবে। একটা আছে হচ্ছে যে ম্যাজিক বক্স, এটা আসলে আজকের ক্লাসে কোনো কারণে দেখানো হয় নাই। সো ম্যাজিক বক্সটার জন্য তোমরা তোমাদের বইয়ের যে কয়টা উদাহরণ আছে না, শুধু ওই উদাহরণগুলো করবা, দেখবো এখান থেকে কমন পাবা যদি ম্যাজিক বক্স আসে। ম্যাজিক বক্স সাধারণত আসে না, বাট যদিও চলে আসে তোমরা হচ্ছে জাস্ট বইয়ের যে কয়টা উদাহরণিত ম্যাজিক বক্স আছে ওইগুলো পড়লেই কমন পাবা। বুঝতে পারছি? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সবাই বৃত্তির পরীক্ষার ভালো করে প্রিপারেশন নিবা, অ্যান্ড বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাবা। আমি পাইছিলাম, আমি আশা করবো আমার স্টুডেন্টরাও পাবে। সো সবার জন্য অল দ্য বেস্ট, দোয়া থাকলো, সবাই ভালো করে প্রিপারেশন নাও। ইনশাল্লাহ দেখা হবে বিজয় তোমাদের সাথে, এসে বলবা আপু আপনার ক্লাস থেকে কমন পাইছি অ্যান্ড আমি বৃত্তিও পাইছি। ঠিক আছে, বৃত্তির টাকা দিয়ে কিছু না করো, একটু ওই যে অনলাইনে মিষ্টি খাওয়াই দিও, ঠিক আছে, জাস্ট কমেন্ট করে দিও যে আপু পাইছি, ঠিক আছে, এটাই ভালো লাগবে অনেক। ওকে গাইস, সবাই ভালো থাকো, অনেকক্ষণ ধরে ক্লাস করলা, থ্যাংক ইউ। ক্লাসে মানে পরীক্ষার মধ্যে এসে ক্লাস করে গেছো। সো দেখা হবে তোমাদের সাথে অন্য সময় অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, গুড নাইট।